হয়ে গেছে সবাইকে আমি ইউটিউবের লিংক পাঠিয়ে দিচ্ছি। আপনারা যারা অলরেডি এখানে আছেন তারা ইউটিউবের লিংক পাঠিয়ে দেন। আর সবুজ স্যার, তাহলে আপনি আনুষ্ঠানিক শুরু করেন। আমি আমাদের লিডার মিস্টার হুমায়ুন কবির সবুজকে তার এই তৃতীয় দিনের ট্রেনিং এর লাস্টের দিনটায় তার প্রোগ্রামটি শুরু করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সবুজ স্যার, আপনি আপনার প্রোগ্রামটি শুরু করেন এবং প্রত্যেককে আমি ইউটিউব লিংক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। বিশেষ করে আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের কামরুজ্জামান স্যার অ্যাটেন্ড করার জন্য কামরুজ্জামান স্যারকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি টোটাল প্রোগ্রামটা যার দায়িত্বে, যিনি একদম দক্ষ হাতে টোটাল ট্রেনিংটা যিনি মনিটরিং করতেছেন একদম দায়িত্ব সহকারে, ওকে, আমাদের সবার আমি বলবো যে বিজনেস গুরু বা পথ নির্দেশক আমাদের শামসুল আছি। পাশাপাশি আমরা যারা পার্টিসিপেন্ট হিসেবে আমরা সবাই সমমতে অ্যাটেন্ড করতে পারছি বা অ্যাটেন্ড করেছি, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে ঠিক সমমতে সবাই অ্যাটেন্ড করার জন্য। আসলে আমাদের এই আন্তরিকতা এবং আমাদের এই সময় মতো আমাদের এই অ্যাটেন্ডেন্স প্রমাণ করে যে আসলে আমরা সবাই সফল হতে চাই এবং আমাদের মধ্যে সফলতার একটা ক্ষুধা আছে। এখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সবসময় একটা কথা বলা হয়, যদি আপনি এই বিজনেসে সফল হতে চান বা যে কোনো কেউ যদি নেটওয়ার্ক মার্কেটিং লাইফে তার ক্যারিয়ারটা তৈরি করতে চায়, দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। আপনি কত ভালো কথা বলতে পারেন, কত ভালো ট্রেনিং করতে পারেন, কত ভালো ট্রেনিং করাইতে পারেন, বা আপনি কত যোগ্যতা সম্পন্ন। সবুজ স্যার, সরি, একটু যদি আপনার সাউন্ডটা বাড়ায় নিতেন। আমি সাউন্ডটা যে কিভাবে বাড়াবো দেখি, মোবাইলে বললে কি সাউন্ডটা বাড়াই কিনা দেখি। বাস আছে না নাই আমার মোবাইলের লাইন একটু মোবাইলে কথা বললে বেশি না ল্যাপটপ, আমি তো ল্যাপটপে কানেকশন দিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ। এই জন্য মনে হয় একটু কথা ক্লিয়ার আসে না। এখন কি যা মোবাইলে কথা শোনা যায়, অসুবিধা নাই, এটা খুব অসুবিধা হচ্ছে না। তারপরে সবাই একটু অনুরোধ করছে আর কি, কয়েকজন মেসেজ করছে। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। জি স্যার, জি স্যার, আপনি কন্টিনিউ করেন। তাহলে যেটা হয় যে আমার নিজে মনে হ্যাঁ, করা ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এটুকু হলে ঠিক আছে। ওকে। তো যেটা বলতেছিলাম যে আপনি কত ভালো ট্রেনিং করাইতে পারেন, কত ভালো কাজ করতে পারেন, কত ভালো কাজ বুঝেন, হ্যাঁ, আপনি কত এক্সপার্ট, সবকিছু পরে। এর আগে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এ কেউ যদি সাকসেস হতে চায় দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রতিষ্ঠান, আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন সেই কোম্পানিটি কেমন। নাম্বার 2 হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হওয়ার জন্য আপনার একজন মেন্টর লাগবে, আপনার একজন গাইডলাইন লাগবে, আপনার একজন গুরু লাগবে। হ্যাঁ, যদি আপনি একজন দক্ষ ভালো মানে দায়িত্বশীল গুরুকে যদি আপনি ফোকাস করেন বা যদি আপনি পেয়ে যান, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার জন্য সফল হওয়াটা অনেক সহজ। আমরা এখানে যারা আছে আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এমন একটা প্রতিষ্ঠান পেয়েছি, টিএস গ্রুপ। হ্যাঁ, বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক তারা স্বপ্ন দেখে এমন কিছু কোম্পানিতে কাজ করে যেখানে আসলে কখনো কোনো স্বপ্ন পূরণ করা মানে আদৌ সম্ভব না, এখন পর্যন্ত কেউ পারে নাই। বরং কোম্পানির স্বপ্ন পূরণ হবে কিনা এটাই সন্দেহ, ডিস্ট্রিবিউটরের স্বপ্নটা পরের কথা। বাট আল্লাহর রহমতে আমরা সবাই, আল্লাহর অশেষ কৃপায় আমরা এমন একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে গেছি যে ইনশাল্লাহ আমাদের ফিউচার নিয়ে আমাদেরকে টেনশন করা লাগবে না, প্রতিষ্ঠান নিয়ে আমাদেরকে টেনশন করা লাগবে না। আজকে আমরা দেখেন, আমরা চাই কিন্তু একটা ভুল প্রতিষ্ঠানে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারতাম, জয়েন করতে পারতাম। বা ভুল প্রতিষ্ঠানে যদি আমরা গিয়ে পড়তাম, আমাদেরকে কি করা লাগতো জানেন? 2-3 বছর 4 বছর 5 বছর কাজ করার পরে আবার নতুন করে আরেকটা জায়গাতে শুরু করা লাগতো। কেন? কারণ কিছুদিন পরে দেখতাম যে সেই প্রতিষ্ঠানটাও নেই। বারবার আমাদেরকে নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য বাংলাদেশে বহু নেটওয়ার্কার আছে যারা গত 10 বছর 15 বছরে 5-10টা কোম্পানি গিয়ে নেটওয়ার্ক বিল্ড আপ করতে 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 এখন তার আর কোনো কিছু আর নেই। তো সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা একটা ভালো প্রতিষ্ঠান পাইছি। এখন আমাদের লাগবে কি? একজন আপলাইনকে মানা, একজন গুরুকে মানা। হ্যাঁ, এবং বলা হয়ে থাকে যে আপনি যদি একজন সঠিক লিডার পান, সঠিক একজন আপলাইন পান,
তাহলে আপনি খুব স্মুথলি, আপনি কোনো প্রবলেম ছাড়াই আপনি নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এখন আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা সিরিয়ালি আমাদের আপনাদের দিকে যত দিকেই তাকাই, সবাই কিন্তু মানে খুবই আন্তরিক। এখন আপনাকে আগে জানতে হবে যে আসলে একজন আপলানের মধ্যে কোন কোন যোগ্যতাগুলা বা কোন কোন অ্যাক্টিভিটিস গুলা দেখলে আপনি বুঝবেন যে আসলে উনি আপনার গুরু বা বস হতে পারে। নাম্বার ওয়ান, আপনি দেখবেন যে ব্যক্তিটি আপনার আপলাইন হিসেবে দায়িত্ব নিয়ে বিজনেসটা করতেছেন সে ফুল টাইমের কিনা, সে ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং করে কিনা, নাকি সে এটার পাশাপাশি সে অন্য বিজনেস করে। যদি সে এটার পাশাপাশি সে আদার্স কোনো বিজনেস করে, আদার্স কোনো জব করে, তাহলে বুঝবেন যে আসলে সে মানে মানে আপনি তাকে না, আপনি এমন একজনকে মানবেন যে এটা করে না, যে অনলি শুধু এটাই করে, এটা আপনার জন্য নিরাপদ। তা আমাদের টিমে দেখেন একদম টপ টু বটম সবাই কিন্তু ফুল টাইমের আমরা। হ্যাঁ, আমরা কিন্তু অন্য কোনো চিন্তা, অন্য কোনো তার মানে কি আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এই মানুষগুলো যদি ফুল টাইম এটা করে, তার মানে ওরা এটা করে ওদের জীবনটা পরিচালনা করবে, তার মানে ওরা এখান থেকে উঠবেই। আর ওরা যেহেতু এখান থেকে উঠবে, তার মানে ওরা উঠতে হলে ওরা কিছু মানুষকে উঠাবেই, কারণ কিছু মানুষকে উঠানো ছাড়া তারা কখনো উঠতে পারবে না। যার জন্য কি আপনার ক্যারিয়ারটা নিশ্চিত। পাশাপাশি আরেকটা জিনিস সেটা আপনি দেখবেন, সেটা হচ্ছে দুর্যোগ মুহূর্তে লিডার চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে দুর্যোগ মুহূর্তে যে টিমের দায়িত্ব নেয়। আপনি দেখবেন একটা গাছে যখন আম ধরে তখন সবাই কিন্তু গাছটার মালিক হতে চায়, আমটার মালিক হতে চায়। বাট গাছটাতে যখন আম ধরে না, তখন কে পানি দিচ্ছে, কে সার দিচ্ছে, সে হচ্ছে ওই গাছটার রিয়েল ফ্রেন্ড, সে হচ্ছে রিয়েল লিডার। ঠিক একই রকম যে কোনো দুর্যোগ মুহূর্তে, যে কোনো ক্রাইসিস, এখন আপনাদের লিডার চেনার সবচেয়ে সহজ উপায় যে করোনার এই মাঝখানে আপনারা সবাই অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কোন কোন লিডার আমাদের দায়িত্ব নিচ্ছে। এরা হচ্ছে সত্যিকারের লিডার, এবং এরাই হচ্ছে আপনার সঠিক বন্ধু, এবং এরাই আপনার সঠিক আপনাকে আপনার স্বপ্ন জায়গায় পৌঁছাতে পারবে। করোনা এসে তার মানে আমাদেরকে অনেক জায়গা থেকে আমাদেরকে সেভ করছে। সেটা হচ্ছে আমরা এমন হইতে পারে যে আমরা ভুল গাড়িতে উঠে আমরা গন্তব্যে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, বাট এখন এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু বুঝে ফেলছি যে আসলে আমাদের জন্য সঠিক লিডারকে, অনেস্ট লিডারকে, কে আমাদের জন্য যোগ্যতা সম্পন্ন লিডার, কে আমার টিমের যে কোনো দুর্যোগ মুহূর্তে হাল ধরবে, কে ঝড়ের মুহূর্তে আমাদের টিমটাকে নিয়ে এগিয়ে যাবে। তো তার হাতটা ধরতে পারলে আপনারা নিরাপদে সবার গন্তব্যে যেতে পারবেন। তো আমি আপনাদের সবাইকে বলবো যে সবাই একটা, আমরা যে স্বপ্ন দেখে কাজটা শুরু করছি, দেখেন আমি বারবার বলি টিএনসিতে সফল হওয়া খুব সহজ, টিএনসি বিজনেসটা করা খুব সহজ, বাট টিএনসি বিজনেসটা বোঝা একটু কষ্ট, একটু কঠিন। তাহলে আমরা সবসময় যেটা খেয়াল করব যে আমরা করার দিকে সময় কম দিয়ে আমাদেরকে শেখার দিকে বেশি সময় দিতে হবে, কাজটা বেশি বেশি শিখতে হবে। বিশ্বাস করেন, আপনারা যদি এই বিজনেসটা শিখে ফেলেন, আপনাদের সফল হইতে সময় লাগবে না। এই জন্য আমরা সবাই যেহেতু সফল হওয়ার জন্য কাজ করবো, তো আমাদের সবাইকে একজন গুরুকে চয়েস করতে হবে, একজন বসকে চয়েস করতে হবে, যার হাতে হাত থেকে আমি নিরাপদ গন্তব্যে আমি যেতে পারবো। মনে রাখবেন একজন দক্ষ মাঝি যত ঝড়ে আসুক সে কিন্তু নিরাপদে নৌকাটা নিয়ে গন্তব্যে যাবে। আর যে অনভিজ্ঞ নাবিক সে কিন্তু ঝড় দেখেই সে নৌকা থেকে লাফ দিয়ে নিজে সাঁতরায় খুলে উঠে যাবে, কিন্তু আপনার নৌকার মধ্যে ফেলে রেখে সে চলে যাবে। সেই জন্য জীবনে সফল হওয়ার জন্য আপনার পাশে একজন দক্ষ ভালো একজন বন্ধু দরকার, ভালো একজন লিডার দরকার, তাহলে আপনি খুব সহজে সফল হতে পারবেন। আমরা গত 2 দিন আমাদের যে ট্রেনিংটা করছি, আমরা গত 2 দিন যে আমাদের যে ট্রেনিং করছি, আমরা খেয়াল করে দেখছেন আমরা প্রথম দিন আমাদের মাইন্ডসেট অফ ট্রেনিং ছিল, পাশাপাশি গতকালকে আমরা শেষ মুহূর্তে এসে আমরা ইনভাইট, আমরা যেটা বললাম যে আমাদের এই বিজনেসে সফল হওয়ার জন্য একটা মানুষকে 8টা ধাপ মানতে হয়। এর মধ্যে যে 2টা ধাপ খুবই ইম্পর্টেন্ট, ইনভাইট এন্ড ফলো আপ। গতকালকে আমরা ইনভাইট ট্রেনিংটা আমরা করছি, জাস্ট আমাদের ইনভাইট ট্রেনিং এর সামান্য একটু বাকি আছে। আসলে ইনভাইটটা টোটালি ডিপেন্ড করে আপনার প্রফেশনালিজম, আপনার আত্মবিশ্বাস, এই 2টা জিনিসের উপর আপনার ইনভাইটটা ডিপেন্ড করে, যেটা কতটুকু ভালো হবে, কতটুকু সাকসেস হবে। প্রফেশনালিজম এই জন্য বললাম যে আপনি যদি নিজেকে প্রফেশনাল মনে না করেন, যদি প্রফেশনাল হয়ে আপনি কারো সামনে নিজেকে প্রেজেন্ট না করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যত ভালো জিনিস নিয়ে, যত ভালো প্রমোশন, যত ভালো অফার নিয়ে গিয়ে আপনি তার কাছে প্রমোট করেন না কেন, সে কিন্তু বিষয়টাকে নেবে না। কেন? কারণ সে কোম্পানিকে দেখার আগে সে দেখবে আপনাকে, যে আপনি কতটুকু পারফেক্ট। কোম্পানি তো অনেক দূর তার জন্য, তার জন্য কাছে হচ্ছেন আপনি। তাহলে সে কোম্পানিকে বিচার করবে আপনাকে দেখে, আপনাকে দেখে সে মূল্যায়ন করবে আপনার কোম্পানিটা কত বড় বা আপনার কোম্পানিটা কেমন।
সেই জন্য আমরা অবশ্যই যখন কাউকে ইনভাইট করতে যাব, অ্যাটলিস্ট আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখবো যে আমাকে কি দেখতে একজন প্রফেশনাল বিজনেসম্যানের মতো লাগে, নাকি আমাকে দেখে একজন বেকার আকারহীন একটা যুবকের মতো লাগে। মনে রাখবেন, বেকার মানুষের হাত কেউ ধরতে চায় না, সবাই সফল মানুষের হাতটা ধরতে চায়। সবাই সে হাত ধরবে না, যে হাত ধরলে সে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে, সবাই সে হাতে ধরবে। তো আপনি যদি নন প্রফেশনাল ড্রেস কোড পরে আপনি যদি কারোর সামনে যান, তার মানে বিষয়টা হয়ে গেল আপনি যুদ্ধে গেছেন অস্ত্র ছাড়া। তাহলে যুদ্ধে যদি অস্ত্র ছাড়া যাওয়া হয়, তাহলে কি আপনি ভালো কোনো যুদ্ধে জয় করতে পারবেন? বরং উল্টো আপনি গুলি খেয়ে আপনি চলে আসবেন। আমাদের অধিকাংশ ডিস্ট্রিবিউটর তাদের রেজাল্ট কম আসার পেছনে অন্যতম কারণ হচ্ছে তাদের এই প্রফেশনালিজমের অভাব। আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করতেছি, ভাই, অনেকের হয়তো বা প্রথম লজ্জা লাগবে যে কি বলেন, আমি শার্ট প্যান্ট করে আমাদের রাস্তা দিয়ে হাঁটবো। ওকে, সো ভাই এই চিন্তা করলে তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না। সো সবাই অবশ্যই ড্রেস কোডটা চেঞ্জ করে নেবেন আজকে থেকেই, যেহেতু আজকে থেকে আপনারা অ্যাকশনে নেমে যাবেন, আজকে ট্রেনিং এর পর থেকেই। তো আজকে থেকে আপনারা অবশ্যই আপনাদের ড্রেস কোডটা ঠিক করে ফেলবেন। মাস্ট বি শার্ট প্যান্ট করবেন, ব্যাগ নেবেন, আপনার ব্যাগে অবশ্যই আপনার ভিজিটিং কার্ড থাকতে হবে, বিজনেস টুলস আপনি বিজনেস করার জন্য যাহা যাহা লাগে সবকিছু আপনার সাথে থাকতে হবে। এরপর আপনি ইনভাইটে যান, দেখবেন যে আপনার রেজাল্টটা ভালোভাবে চলে যায়। পাশাপাশি আরেকটা কথা বললাম যে আত্মবিশ্বাস, যে আপনি নিজের উপর কতটুকু বিশ্বাস রাখেন, কোম্পানির উপর কতটুকু বিশ্বাস রাখেন, প্রোডাক্টের উপর কতটুকু বিশ্বাস রাখেন, সিস্টেমের উপর কতটুকু বিশ্বাস রাখেন, এইটির উপর ডিপেন্ড করবে আপনার ইনভাইটটা কত ভালো হবে, আপনার আত্মবিশ্বাস। পাশাপাশি ইনভাইটটা ভালো হওয়ার সবচেয়ে সেরা কৌশলটা হচ্ছে আপনি কেন টিএনস করেন, এটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনি যদি জানেন যে আমি এই জন্য টিএনস করি, তাহলে আপনি বুঝবেন যে এই জিনিসটা ওই মানুষটারও দরকার। তখন আপনি তাকে একটা সুযোগ দিতে যাবেন, আর সুযোগ দিতে গেলে অবশ্যই তখন তার রেজাল্টটা চলে আসবে, কারণ তখন আপনার কথার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে। তো এই জন্য আমরা আগে সবাই ক্লিয়ার হবে যে আসলে আমরা কেন টিএনস করি এবং টিএনস করলে একজন মানুষ কি পেতে পারে, এটা আগে আপনাদেরকে শিওর হতে হবে। কারণ আপনার মধ্যে যদি দুর্বলতা থাকে, আপনার ইমান যদি দুর্বল হয়, তাহলে আপনি কারোর সাথে আপনি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারবেন না। ওকে, তো আমরা সবাই অবশ্যই এটা শুরু করবো। আর ইনভাইট শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা তৈরি করা। ইনভাইট শব্দের অর্থ এটা না যে প্ল্যান দেখাই ফেলা। আমরা অধিকাংশ মানুষ এটা ভুল করে ফেলেছি, এটা হচ্ছে আমরা ইনভাইটে গিয়ে আমরা কিছু কথা বলে দিই, এটা কিন্তু রং কনসেপ্ট। ইনভাইট হচ্ছে তার মধ্যে একটা ক্ষুধা তৈরি করবেন, সে আপনার কথাগুলো শোনার জন্য সে পাগল হয়ে থাকবে, কি জানি বলবেন, কি সুযোগ তাকে দিবেন, এটা শোনার জন্য সে ব্যাকুল হয়ে থাকবে। একটা ক্ষুধার্ত বাঘ, ধরেন গত সে 1 সপ্তাহ খাবার খায় নাই, 10 দিন খাবার খায় নাই, তার সামনে যদি হঠাৎ করে একটা হরিণের বাচ্চা পড়ে, সেটাকে ধরবে কিভাবে বলেন তো? চুম্বকের মতো ধরে ফেলবে না? ঠিক একই রকম আপনি যখন একটা মানুষের মধ্যে যখন ক্ষুধা তৈরি করেন, যখন তার মধ্যে ক্ষুধা তৈরি করতে পারবেন, তখন আপনি তাকে বিজনেস প্ল্যানটা দেখানোর সাথে সাথে দেখে সে খুব দ্রুত ক্যাচ করে ফেলবে। আপনি তাকে যাই বলবেন সাথে সাথে সেটাকে ক্যাচ করে ফেলবে। সেই জন্য আমরা সবাই এখন প্রশ্ন হচ্ছে ক্ষুধা কিভাবে তৈরি করবেন এবং কোন প্রফেশনের মানুষকে, মানে কোন প্রফেশনের মানুষের মধ্যে কি বললে তার মধ্যে একটা ক্ষুধা তৈরি হবে। এখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা সবাই আলোচনা করব। আসেন, হাউ ইউ স্টার্ট ইনভাইট, কিভাবে আমরা সবাই ইনভাইট করব। প্রথম হচ্ছে, যেহেতু প্রফেশন ওয়াইজ মানুষ আছে আমাদের সমাজে, আমরা এক এক প্রফেশনের মানুষকে এক এক ভাবে ইনভাইট করব, কারণ এক এক মানুষের নিড এক এক রকম। একটা মানুষকে আপনি যদি আমাদের উদ্দেশ্যটাকে দেখেন, আপনি যখন কাউকে ইনভাইট করতে যান, সে কিন্তু টিএনসির ব্যাপারে সে কিছুই জানেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টিএনসি ব্যাপারে সে কিন্তু এখনো তার মধ্যে দ্বিমত আছে। যদি একমত হতো তাহলে সে আপনি যাওয়ার আগে সে জয়েন করে দেবে। যেহেতু সে এখনো জয়েন করে না, তার মানে টিএনসির ব্যাপারে তার দ্বিমত, আপনার সাথে সে একমত না। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে তাকে ঐক্যমত, তাকে আপনার মতে নিয়ে আসা। এখন তাকে কিভাবে আপনি একমত করবেন, তাকে কিভাবে আপনি আপনার লাইনে নিয়ে আসবেন, এটা আসার বেস্ট কৌশল হচ্ছে মানুষের দুর্বল পয়েন্ট বের করে ওই দুর্বলতার সমাধান দেওয়া। একটা মানুষ কি চাচ্ছে, একটা মানুষ গরু মাংস পছন্দ করে, এখন আপনি তাকে সারাক্ষণ মাছ মাছ বলতেছেন, মাছ খান, আমাদের এখানে মাছ পাওয়া যাবে, সে তো খাবে না, সে তো গরু মাংস পছন্দ করে, তাহলে আপনি তারা মাছ দিতে হবে না। আর একজন ব্যক্তি আবার আলু ভর্তা পছন্দ করে, সবজি পছন্দ করে, এখন আপনি তারা বারবার গরু মাংসের অফার দিচ্ছেন, তাহলে সে তো কখনোই গরু মাংস নেবে না, সে তো সবজি পছন্দ করে। গরু মাংস তার কাছে বিরক্তিকর বিষয়।
তাহলে যখন আপনি কাউকে ইনভাইট করতে যাবেন, আপনি তার সাথে প্রথমে 5-7 মিনিট 10 মিনিট কথা বলে আপনার ক্ষুধাটা, তার নিডটা আগে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। এবং নিডটা যখন আপনি আইডেন্টিফাই করবেন, সাথে সাথে আপনি এটা সলিউশন দেবেন না। আপনি তাকে জানাই আসবেন যে আপনার এই ক্ষুধাটার সমাধান আমার কাছে আছে, আপনার এই নিডটার সলিউশন আমার কাছে আছে। সাথে সাথে সলিউশন দিলে তো মর্মটা সে বুঝবে না, বলবেন যেটা সলিউশন আমার কাছে আছে, তখন সেই সলিউশনের জন্য সে আপনার পিছু পিছু ঘুরবে। তাহলে আমরা অবশ্যই মানুষের নিডটা আগে জানবো, সে কি চাচ্ছে। আন্দাজে গিয়ে বলে ফেলবো না যে আসেন আমি টিএনসি করি, আপনিও টিএনসি করেন, এই কথা এরকম বললে কখনো সঠিক ইনভাইট হবে না। আসেন আমরা প্রফেশন ওয়াইজ আমরা একটু একে একে দেখি যে কোন প্রফেশনের মানুষের নিড কি। নাম্বার 1 হচ্ছে স্টুডেন্ট। এখন আপনার কাজ হচ্ছে স্টুডেন্টের দুর্বল পয়েন্ট খুঁজে বের করা, সে কোন দুর্বলতায় আছে, তার কোথায় ঘাটতি আছে। একজন স্টুডেন্টকে আপনি সারাদিন যদি স্বাস্থ্য বুঝান যে ভাই আমাদের পড়ে খেলে আপনার ডায়াবেটিস হবে না, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আপনার প্রেশার হবে না, প্রেশার ভালো, তাকে সারাদিন স্বাস্থ্য সম্পর্কে বুঝালে সে স্বাস্থ্য নেবে না, কারণ রোগ কি জিনিস তাকে এখনো রোগ অ্যাটাক করে না। বাট একজন বৃদ্ধ 60 বছরের উপরে, তাকে যদি আপনি আবার স্বপ্ন দেখেন ভাই আপনাকে আমি আমেরিকা ঘুরতে নিয়ে যাব, আপনি নতুন জামা পরবেন, আপনি একটা অ্যাপাচি বাইক অথবা একটা R15 বাইক আপনাকে কিনতে পারবেন আপনি টিএনসি করলে, ওই 60 বছরের উপরে বেটা সে কিন্তু মোটর বাইক তার পছন্দ না, বিদেশ ভ্রমণ সে চাচ্ছে না, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্বাস্থ্য। আবার আপনি যদি যমুনা গ্রুপের বাবুলকে গিয়ে যদি অফার দেন যে আপনি টিএনসি করেন, টিএনসি করলে মোটামুটি প্রতি সপ্তাহে আপনি 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। যমুনা গ্রুপের বাবুল প্রতি সপ্তাহে ইনকাম করে 5 কোটি টাকা, তো আপনি 5 লাখ টাকার অফার দেওয়া লাভ আছে। যদি বলেন যে আপনি 3 থেকে 4 বছর 5 বছর টিএনসিতে পরিশ্রম করবেন, তাহলে আপনি মাসে এখানে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন বা সপ্তাহে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সে বলবে যে বেটা আমি তো প্রতি সপ্তাহে এখন 5 কোটি টাকা কামাইতেছি। তার মানে যমুনা গ্রুপের বাবুল কি চাইবে, আপনাকে বুঝতে হবে কার ডিমান্ড কি। যমুনা গ্রুপের বাবুল ট্যুরও সে চায় না, সে টাকাও চায় না, তাদের অর্ডারের টাকা আছে, তাদের অর্ডার অনেক ট্যুর, তারা বিদেশ ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাদের জন্য ভিআইপি বিভিন্ন দেশের জন্য ইনভাইটেশন হিসেবে পড়ে আছে, তারা যায় না। আর তাদের নিড কি, হেল্প। তার মানে আমরা আমরা তিনটা বিষয় নিয়ে কাজ করি, বুঝতে হবে। আগে আপনার কাছে কি আছে এটাকে আপনাকে স্পষ্ট হতে। নাম্বার 1 আপনার কাছে আছে হেল্প, নাম্বার 2 আপনার কাছে আছে ওয়েলথ, নাম্বার 3 আপনার কাছে হচ্ছে ট্যুর। এখন কোন প্রফেশনের মানুষ কোনটাকে পছন্দ করে এটা আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন যারা বিজনেসম্যান, যারা চাকরিজীবী, যারা তাদের ফ্যামিলির দায়িত্ব মেনটেন করতেছে, তাদের জন্য ওয়েলথটা বেশি ইম্পর্টেন্ট, ইনকাম বেশি ইম্পর্টেন্ট। 60-এর উপরে যাদের বয়স তাদের স্বাস্থ্যটা বেশি ইম্পর্টেন্ট। 25-এর নিচে যাদের বয়স তারা ইনকাম এবং ট্যুর, এই দুটো জিনিস তারা পছন্দ করে। এখন আসেন কে কি পছন্দ করে এটা আপনি কিভাবে বের করবেন, বা তার দুর্বল পয়েন্ট কিভাবে বের করবেন। মানে একটা মানুষ যদি আপনি যদি তার দুর্বল পয়েন্ট বের না করতে পারেন, তাহলে আপনি তাকে যত কিছু দেন সে তো এটা নেবে না। একজন স্টুডেন্টের আপনি দুর্বল পয়েন্ট কিভাবে বের করবেন, আচ্ছা আপনি কিভাবে ইনভেস্ট করবেন আমি আপনাকে কৌশলটা শিখিয়ে দিচ্ছি। কারণ আপনার কোন একটা এলাকার একটা ছোট ভাই সেই স্টুডেন্ট, বা আপনার বন্ধু সেই স্টুডেন্ট, অথবা হোয়াট এভার আপনাদের এলাকার যে কোনো স্টুডেন্টের সাথে আপনি কথা বলবেন, প্রথমে আপনি তার সাথে দেখা হয়েছে, আগে তার সাথে কি করছেন না করছেন সব ভুলে যান। আপনি ফর্মাল ড্রেস পরে ব্যাগ নিয়ে প্রফেশনাল স্টাইলে আপনি তার কাছে যাবেন। তার সাথে দেখা হওয়ার পর তার সাথে, অথবা যেভাবে পারেন না কেন, তার সাথে দেখা হওয়ার পর আপনি তাকে জিজ্ঞেস করবেন আসসালামু আলাইকুম। সালাম ছোটরাও বড়কে দিতে পারে, বড়রাও ছোটকে দিতে পারে। আমরা অনেকে মনে করি না যে আমি তো তার বড়, আমি কেন তারা সালাম দেবো, এটা ঠিক না। যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে সালাম দিতে পারে, বরং আপনি তাকে সালাম দিলে তা আপনার প্রতি তার সম্মানটা আরো বেড়ে যায়। প্রথম কাজটা হচ্ছে আপনি তাকে সালাম দিবেন, তাকে বলবেন কি অবস্থা ভাই, কেমন আছেন। যদি আপনি আপনি করে বলে থাকেন, যদি তুমি করে বলেন অবশ্যই তুমি করে বলবেন, কারণ আপনি তাকে এতদিন আপনি তুমি করে বলছেন, এখন হঠাৎ করে আপনি তারা আপনি বলতেছেন, বিষয়টা তার কাছে অড লাগবে, সেটার সাথে অ্যাডজাস্ট হতে পারবেন। আগে তুমি বললে তুমি বলবেন, আগে আপনি বললে আপনি বলবেন, শুধু সালামটা একটু যোগ করে নেবেন, সাথে আরো কিছু জিনিস যোগ করে নেবেন, আমি বলে দিচ্ছি। আপনি তাকে বলবেন আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছো, বা ভাই কেমন আছেন, হ্যাঁ আছি ভালো, আন্টি আঙ্কেল কেমন আছে। দেখেন আপনি কিভাবে তার ফ্যামিলিতে ঢুকে গেলেন, কিন্তু সে বলবে যে আমার তো ডায়াবেটিস, আপনি তো বুঝে পেয়েছেন রুগী তো পেয়ে গেছে। তারপরে আঙ্কেলের কি অবস্থা, আঙ্কেলের তো প্রেশার, এই যে রুগী ভাই গেছেন, কিন্তু তো ডাক্তারের কাছে নেন নাই, আরে নিশ্চয়ই ডাক্তার তো ওষুধ দিতেছে, ওষুধ খাইতে আছে, কাজ হয় হয় না, সারাদিন শুধু খাইতে আছে, সমস্যার সমাধান হইতেছে না। ও আচ্ছা, সমাধান কিন্তু দিবেন না, কিন্তু আপনি কিন্তু শুনে রয়েছেন, কিন্তু তার মানে আপনার মাথায় নোট ডাউন হয়ে গেল যে ওর ডিস্ট্রিবিউটর হয়ে কাজ করুক না, ঘরের ভিতরে ঢুকতে পারলে আমার কিন্তু কাস্টমার আছে, এখানে কিন্তু ওর মা বাপ কিন্তু আমার কাস্টমার।
আপনি কিন্তু বের করে ফেলছেন কিন্তু। ওকে ডান। নেক্সট, তার ফ্যামিলির খোঁজ খবর না শেষ। এবার তার পড়ালেখা কি অবস্থা, পড়ালেখা কেমন চলতেছে, পরীক্ষা কবে, খোঁজ খবর নেওয়ার পর তো তুমি কি শুধু পড়ালেখা করো নাকি পাশাপাশি কিছু করো? না ভাই পাশাপাশি তো আমি 1-2টা টিউশনই করি। গুড। কয়টা টিউশনই করি? 2টা করি। মাশাআল্লাহ। কোন কোন ক্লাসের স্টুডেন্ট পড়ো? এই ক্লাসের স্টুডেন্ট পড়ো। গুড। তুমি তো দেখতেছি যথেষ্ট ট্যালেন্ট। আর আসলে স্টুডেন্ট লাইফে পড়ালেখা টিউশনি করালে কিন্তু নিজের মেধাটা বাড়ে। দেখেন এই যে আপনি কিন্তু তার একটা প্রশংসা করে ফেলছেন, গতকালকে কিন্তু বলছি কাউকে ইনভাইট করতে গেলে তার প্রশংসা করতে হবে। আপনি অলরেডি তার কিন্তু 2-3টা প্রশংসা কিন্তু করে ফেলছেন কিন্তু। সে অলরেডি কিন্তু আপনার প্রতি সে কিন্তু কনভিন্স হয়ে যাচ্ছে। এবার আচ্ছা তো তুমি এবার কিসে পড়ো? আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, অনার্স 2nd ইয়ারে পড়ি, বা আমি ইন্টারে পড়ি, হোয়াট এভার। গুড। কোন সাবজেক্টে পড়ো? এই সাবজেক্টে। গুড। আচ্ছা তো তোমার ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা, এই ডিসিশনে আপনি দাগামাতে হাত দিয়ে দিয়েছেন কিন্তু অলরেডি। 99% স্টুডেন্ট জানে না তার ফিউচার প্ল্যান কি, সে ভবিষ্যতে কি করবে। আর দেখি আগে অনার্সটা শেষ করি, তারপর মাস্টার্সটা করি, তারপর দেখি কোথাও চাকরির জন্য ট্রাই করবো, তারপর যদি না হয় প্রথমে সরকারি চাকরি, না হলে ব্যাংকে, না হলে আটকে গেছে কিন্তু। মানে আপনার উদ্দেশ্য হচ্ছে তার সাথে কথা বলে বলে একটা জায়গায় তাকে আটকিয়ে ফেলা, সে যেন আর কথা বলতে না পারে, সে যেন বুঝে তার সামনে একটা অন্ধকার সময় ওয়েট করতেছে, সে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে সে যাচ্ছে, এটা আপনি তাকে বুঝে ফেলতে পারবেন। যখন সে বলবে যে ভাই মাস্টার ডিগ্রি পরে সরকারি চাকরির জন্য ট্রাই করবো, আপনি মনে হচ্ছে সরকারি চাকরির জন্য তো সিরিয়াস কম্পিটিশন চলতেছে, লক্ষ লক্ষ যুবক এটা অপেক্ষা আছে। ধরো বাইচান্স কোনো কারণে তোমার সরকারি চাকরি হলো না, তখন তুমি কি করবে? বলবে প্রাইভেট কোথায় চাকরি করবো, প্রাইভেট কোথায়, ব্যাংকে। তো ব্যাংকে তো একই অবস্থা, প্রচন্ড ক্রাইসিস। ধরো ব্যাংক পাইলে তো পাইলে, না পাইলে সে বলবে না পাইলে তো শেষ, তার কথা কিন্তু শেষ। দেখি তাহলে ভবিষ্যতে কি হয়। তার মানে সে কিন্তু তার দুর্বল পয়েন্টে কিন্তু আপনি করে দিচ্ছেন। তখন আপনি তাকে বলেন তার মানে ভাই খেয়াল করছে আমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট আমরা কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছি, যা আমাদের জন্য ভালো কিছু আমরা পেতে পারি, আবার খারাপ কিছু কিন্তু আমরা পেতে পারি। এখন ভালো কিছু পেলে তো ভালো, বাট যদি বাইচান্স খারাপ কিছু পেয়ে যাই তাহলে আমাদের জীবন শেষ। আচ্ছা ভাই, তো তোমার সাথে আমার একটা বিষয় কথা আছে, সেটা হচ্ছে ধরো তুমি এখন পড়ালেখার পাশাপাশি তোমার তো প্রতি সপ্তাহে ধরো শুক্রবার বন্ধ, অনেক সময় সপ্তাহে তোমার 3-4 দিন ক্লাস হয়, বাকি 3-4 দিন তোমার গ্যাপ। অনেক সময় আছে তোমার প্রতিদিন 2টা ক্লাস হচ্ছে, বাকি সারাটা দিন তোমার কোনো কাজ থাকে না। তোমার এরকম অনেক সময় থাকে যে টাইমটা পুরো বোরিং, তুমি কাজ খুঁজে পাও না, হয় না এরকম? সে বলবো অবশ্যই। আচ্ছা ধরো তুমি এখন পড়ালেখার পাশাপাশি একটা কাজ শুরু করলাম, তুমি এখন অনার্স 2nd ইয়ার পড়তেছো, তুমি অনার্স 2nd ইয়ারটা করলা পড়ালেখার পাশাপাশি, অনার্স 3rd ইয়ার করলা, এখন মোটামুটি তোমার পড়ালেখার পাশাপাশি প্রতি মাসে 5-7 হাজার, 8 হাজার টাকা, 10 হাজার টাকা ইনকাম আসতেছে। ভুলেও কোনো স্টুডেন্টকে স্বপ্ন দেখায় না যে এখন তোমার পড়ালেখার পাশাপাশি 50,000 টাকা ইনকাম আসতেছে, তাহলে সে জীবন আপনার সাথে জয়েন করবে না, কারণ তার হজম শক্তি কম। একটা ছোট বাচ্চাকে আপনি চাইলে গরু মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া দিতে পারবেন না, যার বয়স 6 মাস। 3 মাস বয়সের বাচ্চাকে আপনি বিরিয়ানি খাওয়া দিতে পারবেন? তো আপনি যদি কোনো স্টুডেন্টকে যদি 50,000 টাকা ইনকামের অফারটা দেখান, সুযোগটা দেখান, এটা তার কাছে হয়ে যাবে 3 মাসের বাচ্চাকে আপনি বিরিয়ানি খাওয়া দিলেন, বদহজম হয়ে যাবে কিন্তু। এটা সে হজম করতে পারবে না, তার সর্বোচ্চ ক্যাপাসিটি 10,000 টাকা, আপনি তারা 50,000 টাকা বলতেছেন, তাহলে এটা তো তার জন্য বদহজম। তাহলে আপনি তাকে কি বলবেন, তুমি এখন পড়ালেখার পাশাপাশি অনার্স 3rd ইয়ার করলা, 4th ইয়ার করলা, মোটামুটি পড়ালেখার পাশাপাশি তোমার মাসে 10-15 টাকা ইনকাম আসতেছে। এরপর তুমি মাস্টার ডিগ্রি করলা, পাশাপাশি এটা করলা, তোমার মাসে মাসে 20-25 হাজার টাকা ইনকাম আসতেছে। আগামী 4-5 বছর কাজ করতে করতে মোটামুটি তোমার এমন একটা অবস্থা হলে মাসে 30-40 হাজার টাকা ইনকাম তোমার আসতেছে। এদিকে পড়ালেখা শেষ করলা, এবার তুমি কোথাও চাকরির জন্য ট্রাই করলা, তোমার চাকরি হয়নি, 1 জায়গায় 2 জায়গায় 5 জায়গায় 10 জায়গায় 50 জায়গায় ট্রাই করছো, চাকরি হয় নাই, তাহলে কি তোমার মন খারাপ হবে? বলবে না আমি তো 1 জায়গায় ইনকাম নিশ্চিত করে ফেলছি। আচ্ছা ধরো তোমার চাকরি হইলই, তুমি চাকরির পাশাপাশি এটা করবা, চাকরি থেকে মাসে ইনকাম করতেছে 30,000 টাকা, এখানে এক্সট্রা তোমার ইনকাম আসতেছে 30,000 টাকা, মাসে 60,000 টাকা, তোমার সংসারে কোনো অভাব থাকবে না। এখন এরকম একটা কাজ যদি তুমি পাও তাহলে কেমন হবে? শুনুন ভাই, তাহলে তো খুব ভালো হবে। দেখো আমি তোমাকে আবার বলতেছি, তুমি এখন পড়ালেখা করে সময় কাটালে সময় যাবে, আবার পড়ালেখার পাশাপাশি একটা কাজ করে সময় কাটালে সময় যাবে, তাহলে কি শুধু পড়ালেখা করে সময় কাটালে ভালো হবে, নাকি পড়ালেখার পাশাপাশি একটা কাজ করে সময় কাটালে সময় ভালো হবে? শুধু অবশ্যই পড়ালেখার পাশাপাশি একটা কাজ করে সময় কাটালে সময় ভালো হবে। তাহলে বলবে যে ভাইয়া তাহলে আজকে তো আমার সময় নেই, একটা কাজ করো, তুমি ফ্রি আছো কবে, এখন ফ্রি আছো কবে বলে তাকে যদি সময় দেন, সে কিন্তু টাইম ঠিক করতে পারবে না। আপনি টাইম ঠিক তুমি সব, আচ্ছা তুমি এখন তো সময় নেই, আচ্ছা তুমি ফ্রি আছো কবে বলো তো, আগামী শুক্রবার না শনিবার, দেখেন ডেট কিন্তু আপনি সিলেকশন করতেছেন, সে কিন্তু চয়েস করবে সে কোনটা নিচ্ছে, শুক্রবার না শনিবার, সে বলবে শুক্রবার সকাল না বিকাল, বিকাল। আচ্ছা তাহলে শুক্রবার বিকাল 3টা বাজে, তুমি তাহলে এক কাজ করো, তুমি আমাদের বাসায় এসে পড়ো, অথবা চল কাছে দিকে চলতে পারো, অথবা তুমি আমাদের ওইখানে আমাদের অফিসে, তুমি অফিসে এসে পড়ো। চলো ঠিক আছে তাহলে, ঠিক আছে ভাই, এটা কথা ফাইনাল হলো। আমি আমার পকেট ডায়েরিতে লিখে রাখলাম যে শুক্রবার বিকাল 3টায় তোমার জন্য শিডিউল আমি রাখলাম। এখন ইনভাইটটা যখন শেষ হয়ে গেল,
এখন এরপরে আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, ভাই কি কাজ, কি কোম্পানি, বলেন না কি। যদি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বেকারে পড়ে যাবেন। কেন? কারণ আপনি যদি তাকে না বলেন কি কোম্পানি কি কাজ, সে সন্দেহ করবে কি অবৈধ কিছু করতেছে নাকি, আমরা বলতেছি না কেন। আবার যদি বলেন যে না সেটা একটা কোম্পানির টিএনসি, অথবা সে কারো কাছ থেকে শুনছে এরকম বহু কোম্পানি আসছে গেছে উল্টা পাল্টা, সেক্ষেত্রে তারা আপনার ইনভাইটে কিন্তু সে কিন্তু সাড়া দিবেন না। যখনই ইনভাইট শেষ সাথে সাথে বলুন, ভাই আসলে আমার তো একটু তাড়া আছে, আমার হাতে তো এখন কাজ আছে, তাহলে আজকে আমি চলে যাই, ইনশাল্লাহ শুক্রবার তোমার সাথে দেখা হবে, এখন সময় দিতে পারতেছি, থ্যাংক ইউ ভাইয়া, আমি তোমার বৃহস্পতিবার রাতে আরেকটা ফোন দেবেন। ওকে, খোদা হাফেজ, বাই, শেষ, ইনভাইট শেষ, আপনি চলে আসবেন। এখন এই ছেলেটার ভিতরে কিন্তু এটা নিয়ে ক্ষুধা তৈরি হবে। সে চিন্তা করবে কি কাজ, কি এমন কাজ, কি এমন, মানে সে এত তৃষ্ণার্ত হয়ে থাকবে এটা শোনার জন্য। যেদিন আসবে ইনস্ট্যান্ট তাকে আবার 1 মিনিটের একটা শর্ট ইনভাইট করে আপনি তাকে প্ল্যান শুরু করে দিবেন। ওকে, তাহলে এটা হচ্ছে কি, তাহলে আমরা কিন্তু স্টুডেন্টের দুর্বল পয়েন্ট বের করে ফেললাম। তাহলে স্টুডেন্টকে কখনো ব্যবসার কথা বলা যাবে না, কারণ স্টুডেন্টরা ব্যবসারে ভয় পায়। স্টুডেন্টদেরকে কখনো চাকরির কথা বলা যাবে না, কারণ তারা চাকরিকে ভয় পায়। স্টুডেন্টকে বলতে হবে কাজ, পড়ালেখার পাশাপাশি কাজ, এবং তার ইনকাম হচ্ছে 10,000-এর নিচে স্টুডেন্ট লাইফে, এর বেশি তাকে দেখানো যাবে না। ওকে, এটা আমরা স্টুডেন্টকে তাহলে আমরা ইনভাইটে শিখে ফেললাম। নাম্বার 2 হচ্ছে যারা সার্ভিস হোল্ডার তারা কলিগ। এখন তার নিড কি আপনার বুঝতে হবে। সে অর্থনৈতিক ক্রাইসিসে আছে, এটা 100% শিওর। সে স্বাস্থ্যের চেয়ে বেশি বিপদে আছে, অর্থনৈতিক ক্রাইসিস। সে খুঁজতেছে চাকরির পাশাপাশি কিভাবে একটা ইনকাম বাড়ানো যায়। তার টাকা আপনি এবার একইভাবে কথা বলবেন, প্রথম হচ্ছে তার ফ্যামিলি খোঁজ খবর, কারণ আপনার তো কিছু পেশেন্টও লাগবে। তাকে সে প্রোডাক্টটা নেবে কখন, দেখেন স্টুডেন্টকে আপনি যখন প্ল্যানটা দেখাবেন, আমি আবার বলি ছাত্রকে আপনি যখন প্ল্যানটা দেখাবেন, প্ল্যানটা দেখানোর পরে আপনি সে যে জয়েন করবে, আপনি তো জানেন তার মায়ের ডায়াবেটিস, তার বাবার প্রেশার, তখন আপনি তাকে ওই প্রোডাক্ট আলোচনা যখন করতে যাবেন, সেখানে আপনি ডায়াবেটিসের প্রোডাক্টটাকে একটু হাইলাইট করবেন। যখন ডায়াবেটিসের প্রোডাক্টকে হাইলাইট করবেন, তার মাথা কিন্তু তার মায়েরটা হিট করবে, তাহলে আমার মার জন্য এটা লাগবে। প্রেশারের প্রোডাক্টটাকে হাইলাইট করবেন, তখন তার মাথা কাজ করবে যে আমার বাবার জন্য প্রোডাক্টটা লাগবে। তাহলে সে বুঝবে কিন্তু মার আর বাবার তো প্রোডাক্ট লাগবে, তো প্রোডাক্ট কিনলে তো আমার জয়নিং, তাহলে আমি করতে পারি। দেখবেন জয়নিংটা কিন্তু হয়ে গেছে। কিন্তু কলিগরা একই অবস্থা, আপনি যখন তার মা বাবার খোঁজ খবরটা নেবেন, আপনি বুঝতে পারলেন তার ঘরের মধ্যে কোনটার প্রোডাক্ট লাগবে, কোন রোগী আছে তার ঘরের মধ্যে। তাহলে আপনি যখন তাকে মার্কেটিং প্ল্যানটা দেখাবেন, ওই প্রোডাক্ট গুলোকে আপনি একটু হাইলাইট করে দিবেন, একটু বেশি কথা বলে দিবেন। তাহলে কি হবে, তাহলে হবে যে সে তো বুঝবে যে আমার মায়ের বাবার জন্য তো প্রোডাক্টটা লাগবেই, তাহলে প্রোডাক্ট কিনলে তো আমার কাজটা শুরু হয়ে যায়, তাহলে আমি করবো না কেন। ওকে, এই জন্য যার সাথে কথা বলবেন অবশ্যই আগে প্রথম শর্ত হচ্ছে তার ফ্যামিলির খোঁজ খবর নেবেন, এবং ফ্যামিলির খোঁজ খবর নিলে কি হয়, একটা আন্তরিকতা তৈরি হয় তার সাথে। তাহলে কলিগদের হচ্ছে কি, প্রথমে তার খোঁজ খবর নেবেন, কি অবস্থা, চাকরি কেমন চলতেছে, কি অবস্থা পরিবারের, মা বাবার ফ্যামিলি সবার খোঁজ খবর নেওয়ার পর হচ্ছে চাকরির খোঁজ খবর নেবেন। তখন সে দেখবেন অনেক সমস্যার কথা বলবে, কি ভাই বললেন না যে চাকরি করতেছি, যে বেতন পাচ্ছি, মায়ের চিকিৎসা তারপরে হচ্ছে না ভাই, খুব ক্রাইসিসে আছি। আপনি বলবো, তাকে বলতে পারেন যে তো ভাই আপনি শুক্রবার তো বন্ধ, শুক্রবার ছেড়ে তো পার্ট টাইম কিছু একটা করতে পারেন, অথবা প্রতিদিন তো 5টার পরে ডিউটি শেষ হয়ে যায়, তো 5টা থেকে রাতে 10টা পর্যন্ত আপনি কি করেন। সে বলবে যে 5টা থেকে 10টা পর্যন্ত আমি তো কিছু করি না, তো যেটা আপনার অর্থনৈতিক ক্রাইসিস আছে পাশাপাশি কিছু করেন। সে বলবে ভাই আমি কি করবো, আমি তো কোনো কাজ খুঁজে পাইতেছি না। এটা এবার পাই গেছেন কিন্তু আপনি জায়গা মতো টার্গেট নিয়ে আসছেন আপনি। এবার তাকে বলেন যে আসলে ভাই আমি তো একটা কাজ করতেছি, তো আপনি চাইলে আমার সাথে কাজটা করতে পারেন। চাকরিজীবীকে চাকরি ভাষায় কিন্তু ব্যবসা দেখাবেন না, ওরা কিন্তু কি ব্যবসাটা ভয় পায়। আবার চাকরি ভাষায় চাকরিও দেখাবেন না, সে বলবে এক পেড়াতে শেষ, আরেক পেড়া আবার কাঁদে দেবো। তাকে দেখাবেন চাকরির পাশাপাশি একটা কাজ। ধরেন আপনার যদি এরকম একটা হয় যে আপনি চাকরির পাশাপাশি একটা কাজ করলেন, প্রতিদিন 5টা বাজে আপনার ডিউটি শেষ হয়, 6টা 7টা 2টা ঘন্টা করলেন, পাশাপাশি শুক্রবার দিনটা একটু সময় দিলেন, এটা করে মাসে যদি আপনার চাকরির পাশাপাশি 10, 15, 20 হাজার টাকা ইনকাম আসে, তাহলে কি সমস্যা আছে? শুনুন না, তাহলে কাজটা তো করা যায়। কি কাজ বলেন তো ভাই? আপনি বলতে ভাই আসলে আজকে তো সময় নাই, এক কাজ করেন, আপনি তো জানেন তার শুক্রবারে ছুটি, আপনি কবে ফ্রি আছেন, শুক্রবার না শনিবার? শুক্রবার। শুক্রবার সকাল না বিকাল? বিকাল। আচ্ছা তাহলে শুক্রবার বিকাল 3টা বাজে আপনি আমাদের বাসায় এসে পড়েন, অথবা আমি আপনার বাসায় যাবো, অথবা অফিস, ব্যাস টাইম ঠিক হয়ে গেল। এবার তখন ভাই তাহলে আজকে চলে যাচ্ছে, আমার একটা কাজ আছে জরুরি, তো ইনশাল্লাহ অমুক দিন। সে বলবে আচ্ছা একটু বলে দেন না কি কোম্পানি। আরে ভাই যে আপনার বলবো তো বললাম, আপনারা যেটা আমি বলেই ফেলছি আপনারা বলবো, তো ওই দিন আপনি আসেন, আসলে ইনশাল্লাহ কোনো টেনশন করেন না। ধরেন আর নেক্সট মান্থ থেকে আপনি চাইলে আপনার চাকরির পাশাপাশি আপনারা ইনকাম করতে পারবেন, এরকম একটা সুযোগ আপনার করে দেবেন, কোনো টেনশন করবেন না। ওকে, ইনশাল্লাহ এখন নিরাপদে বাড়িতে ঘুম দেন, আর কোনো টেনশন নেই, খোলা আছে। ব্যাসের কথা বলা আপনি। এটা হচ্ছে কলিগ, যারা সার্ভিস হোল্ডার তাদেরকে। বন্ধু বান্ধব, ওকে, বন্ধু বান্ধব কয়েক জাতের আছে। কিছু আছে যে ফর্মাল ফ্রেন্ড, কিছু আছে ইনফর্মাল, এগুলোর মধ্যে কোনো ফর্মালিটিস মেনটেন করে না। আছে না কিছু বলতে পারেন আপনাদের, ওর সাথে কোনো ফর্মাল আচার আচরণ করলে সে আপনার সাথে ইনফর্মাল আচার আচরণ করবে, তাহলে ওর সাথে আপনি নিজে ইনফর্মাল আচার আচরণ করতে হবে। ক্লোজ বন্ধু যেগুলা দুষ্টামি ফাজলামি করে,
ওইগুলোর প্রথমে কোনোভাবে বিজনেস প্ল্যান দেখাতে যায় না, যেটা আমি ভুল করছি। আমি আমার ক্লোজ বন্ধুদের মার্কেটিং প্ল্যান দেখাতে গেছি, আমি এর প্ল্যান দেখাই, হ্যাঁ আমার ভাই জানি করে সে আমারে উল্টাপাল্টা কথা কয়, এই কয়, ও উঠে যায়, তো কানে, মানে দুষ্টামি আর কি করে, মানে সিরিয়াসলি কথাগুলো সে রিসিভ করে না। এর জন্য যারা আপনার খুব ক্লোজ বন্ধু, দুষ্টামি বন্ধু যেগুলা ফাইজলামি করে, ওইগুলাকে হচ্ছে কখনো ভাবে তার বাসা বা আপনার বাসায় নিয়ে ওদেরকে কিছু করতে পারবেন না, ওদেরকে নিয়ে যাবেন অফিসে। কারণ সে যখন অফিসে যাবে সে মোটামুটি এখানে বুঝবে যে এই পরিবেশে উল্টাপাল্টা কোনো কথা বা চিন্তা ভাবনা করা যাবে না। আপনি তাকে অফিসে নিজের টেবিলে বসে তার সামনে একটা ফর্ম দিয়ে দিবেন আপনার বসের সাথে। আর ক্লোজ বন্ধু যেগুলো, ওগুলোকে আপনি প্ল্যান দেখাবেন, আপনার বসের সাথে বসে দিবেন। বসের সাথে পরিচয় করে দিয়েই আমি সিস্টেমটা আগে আপনাদেরকে শিখাই দিই। বসের সাথে পরিচয় করে দিয়েই আপনি কিন্তু বলবেন, বস কিছু মনে করেন না, আপনি একটু পরে কথা বলবেন, যেটা আমার খুব ক্লোজ বন্ধু, আগে বন্ধুর সাথে আমি কথা বলে নিই। এবার আপনি আপনার ব্যাগ থেকে একটা ফর্ম বের করে আপনার বন্ধু বলবেন যে, বন্ধু ফর্মটাতে তো সিগনেচার করো। সে বলবে কি ফর্ম? আপনি বলবেন যে আমি একটা খুব ফালতু কোম্পানিতে কাজ শুরু করছি, এটা পৃথিবীর শ্রেষ্ঠ 2 নম্বর কোম্পানি, আমি এখানে কাজ করতেছি, তুমি আমার সাথে কাজ করবে, ফর্ম এখন আগে সাইন করো। মানে একদম নাসমার আগে হচ্ছে তার ফর্মে সাইন আপ করেন, তার সাথে প্রথমে কোনো মার্কেটিং প্ল্যান নেই, তার সাথে কোনো ফর্মালিটিস নেই, আগে তুই ফর্ম সাইন কর। আমি খারাপ কাজ করতেছি, তুই আমার সাথে। এখন আপনি যদি তাকে 3 জনকে ভালো বলেন, সেগুলো দূর বেটা বুয়া। কিন্তু যদি আপনি খারাপ বলেন, তাহলে তার তো আর খারাপ বলার অপশন নেই। এই জন্য দুষ্টামি বন্ধুগুলো, ফাইজলামি বন্ধুগুলো কি করবেন, তার সামনে ফর্মটা বলবেন দোস্ত সিগনেচার কর। সে বলবে কি? বলবে যে এটা খুবই একটা ফালতু কাজ, 2 নম্বর কাজ আমিও করতেছি, তুইও করবি, তুই আগে সিগনেচার কর। সে বলবে তুই আগে আমার বুঝে তারপর আমি করবো। আপনি বলবেন আমি তো বলছি এটা ফালতু কাজ, তুই আমি করছি তুই করবি, তুই আর বন্ধুটা হ বন্ধু, আমি কেন করলে তুই করবি না কেন, তাহলে তুই কিসের বন্ধু? কর সিগনেচার কর আগে। সিগনেচার করলেই দেখবেন সিগনেচারটা যখন তাকে দিক করাবেন, এখন তার মনের মধ্যে কিন্তু একটা খেলা খেলবে যে ফর্মে যেহেতু সাইন আপ করে ফেলছে, আমাকে তো টাকা দিতে হবে, তার মানে তাহলে আগে ব্যবসাটা বুঝলো। এবার আপনি তাকে বলবেন দোস্ত ফর্মে যেহেতু সাইন আপ করছো, এবার তুমি আমাদের বিজনেসটা বলবে। তখন সে কিন্তু মনোযোগ দিয়ে সে কথাগুলো শুনবে। এটা হচ্ছে যারা ইনফর্মাল দুষ্টামি ফাজলামি বন্ধু, ওইগুলোকে আপনি এইভাবে কাজ করবেন, ডাইরেক্ট আগে হিট অ্যাটাক। ওকে। আর যেগুলো ফর্মাল ফ্রেন্ড, ওদেরকে তো বললাম বন্ধুদের হচ্ছে তারা কি করবে, ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা সে কি করবে, ওই জায়গা ধরে আপনি তাকে এটা ইনভেস্ট করে ফেলবেন। যারা আত্মীয় স্বজনকে প্রথমে ব্যবসার অফার দিবেন না, তাদেরকে প্রথমে হচ্ছে প্রোডাক্ট ইউজ। তার ফ্যামিলিতে কোন প্রোডাক্ট লাগবে? কোনো প্রোডাক্ট লাগবে না, পেস্ট তো লাগবে, পেস্ট দিবেন। চা খাওয়ার জন্য তো কোনো অসুবিধা লাগে না, চায়ের অফার দিবেন, টুথপেস্টের অফার দিবেন। যদি বলেন যে চা সে নেবে না, শুধু পেস্ট দিয়ে ঘরের ভিতরে ঢুকেন না, আগে প্রথমে টুথপেস্ট দিয়ে ঢুকবেন, এরপরে ফ্রুট এন্ড ভেজিটেবল কিনে দিয়ে ঢুকবেন, এরপরে ফ্রিজ ফ্রিবার দিয়ে ঢুকবেন। ঢুকেন না, ও প্রোডাক্ট খাবেন, আচ্ছা যা তুই প্রোডাক্ট খাইস না, কিন্তু আরো অফার আমার কাছে কি চাচ্ছে সে। আর টুথপেস্ট ব্যবহার করার পরে সে পজিটিভ হয়ে যাবে, তারপর ওকে যাই দিবেন সে তাই নেবে। আমরা দেখেছি একটা লোকের টুথপেস্ট, আত্মীয় স্বজনকে টুথপেস্ট দিবে, কেন জানেন? ওই দূরে একটা 4.5 ফিট, কোনো আরে ভাই 4.5 দিতে হচ্ছে, আপনি ফিটে কাটছেন মাত্র, শুরু করলেন আর কি। ওকে, তাহলে আত্মীয় স্বজনকে প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করবেন। যারা গৃহিণী, হাউস ওয়াইফদের দুর্বল পয়েন্ট কি বলেন তো? প্রত্যেকটা ওয়াইফ কিছু একটা করতে চায়, এক টাকার জন্য হাজবেন্ডের কাছে হাত পাতা লাগে। তাকে বলবেন ঘর থেকে বের হওয়া লাগে না, ঘরে বসে আপনি এটা ইনকাম করবেন। আপনি তাকে বলবেন যে ধরেন আপনার স্বামী একটা ইনকাম করে সংসার চালাচ্ছে, আচ্ছা ঘরে বসে আপনি যদি মাসে 5-10 হাজার টাকা ইনকাম করতে পারেন কেমন হবে? সে বলবো ঘরে তো আমি অনেক সময় ফ্রি থাকি, তাহলে আমি করতে পারি, কি কাজ বলেন তো? ব্যাস, এই তো হয়ে গেল। ওকে। আগে কিন্তু সবার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সবার ক্ষেত্রে পরিবারের খোঁজ খবর আগে নিতে হবে। ব্যবসায়ী বিজনেসম্যানকে কোনোভাবে কাজ দিবে না, ব্যবসায়ীরা কাজ দেবে অপছন্দ করে, ব্যবসায়ীরা চাকরিকে অপছন্দ করে। ব্যবসায়ীদেরকে বলতে হবে এক ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা, কিন্তু আগে কিন্তু তার মধ্যে ক্ষুধা তৈরি করতে হবে, যে বলতে হবে ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার পর বলতে হবে বিজনেস কেমন চলতেছে, তখন বুঝবেন যে বিজনেস সে কি চাপের মধ্যে আছে। তখন তাকে বলবেন যে আসলে সারা বিশ্বে যারা বিজনেস স্পেশালিস্ট, তারা বলছে একটা মানুষ কখনো একটা ব্যবসার উপর ডিপেন্ড থাকা ভালো না, সে যেন ব্যবসার পাশাপাশি সে যেন অন্য কিছু করে, আরেকটা ব্যবসা যেন করে। তাহলে আপনার একটা ব্যবসা কোনোটা সমস্যা হলে আপনার আরেকটা ব্যবসা দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। তখন সে বলবে ভাই এই ব্যবসা নিয়ে তো হিমশিম খাইতেছি, কোনো পুঁজি নাই, কোনো টাকা পয়সা নাই, কি করবো না করবো। আপনি বলবেন যে ভাই মনে রাখবেন পৃথিবীর বহু ব্যবসায়ী কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু এরপরে ব্যবসা করে সফল হয়েছে। ব্যবসা করতেই যে টাকা লাগবে এমন কোনো কথা নাই। আপনি কি চাইবেন যদি এমন কোনো সুযোগ থাকে যে মোটামুটি তেমন কোনো বড় পুঁজি ছাড়াই আপনি একটা বিজনেস করতে পারবেন, এরকম কোনো সুযোগ পাইলে কি আপনি করবেন? ওকে। যখন আপনি তার সাথে এইভাবে কথা বলবেন, তখন সে কিন্তু ব্যবসার পাশাপাশি, এবং সে দেখবে তার বড় কোনো পুঁজি দেওয়া লাগতেছে না, তখন অটোমেটিক্যালি সে আপনার সাথে সে কি করবে, সম্পৃক্ত হবে। এবার তাকে বলবেন যে ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা। ওকে। তাহলে ব্যবসায়ীদেরকে কি দিবেন? বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস দিবেন ব্যবসায়ীদেরকে।
এরপরে যারা রিটায়ার্ড পার্সন, অবসরে গেছে, অবসরে তাদের কিন্তু জীবনকে নিয়ে স্বপ্ন নাই, তারা হচ্ছে একটু স্বাস্থ্য চায় আর পরবর্তী জেনারেশনের জন্য কিছু করতে চায়। তাকে আপনি তার দুর্বল পয়েন্টটা বের করবেন, যে তার দুর্বল পয়েন্ট কি, সে সারা জীবন চাকরি করছে কিছু করতে পারেন, এটা 100% শিওর। ওটা বের করে ফেলবেন যে চাকরি করে কি অবস্থা, ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারছেন নাকি। তখন তো বোধহয় সে কান্না করে দিবে আপনার কাছে যে না ভাই, দেখতে দেখতে তো জীবনটা চলে গেল, কিছু তো করতে পারলাম না। এবার তাকে বলবেন যে আচ্ছা, তো এখন তো আপনার অনেক কিছু করার সময় বাকি আছে। আচ্ছা ধরুন আপনি এখন যে অবসর সময়গুলো কাটাচ্ছেন, কিছুটা করে তো সময় কাটালে মানে ভালো হতো, শরীরটাও ভালো থাকতো। শরীর অবশ্যই এখন এরকম তো কাজ তো পাচ্ছি না, আপনি বলবেন আমার কাছে একটা কাজ আছে, আপনি চাইলে কাজটা করতে পারেন। টাকা কিন্তু ব্যবসা চাকরি কোনো সুযোগ দিবেন না, কাজ দিবেন। তাকে কি বলবেন, ও গৃহিণীকেও কিন্তু কাজ দিবেন, গৃহিণীকে কিন্তু চাকরি ব্যবসা বলবেন না। রিটায়ার্ড পার্সন যারা আছে তাদেরকে বলবেন যে আচ্ছা ধরেন আপনি এখন যেহেতু রিটায়ারমেন্টে গেছেন, আপনার তো সারা জীবন অনেক অভিজ্ঞতা, আপনি জব যেহেতু করছেন, আপনার অভিজ্ঞতার কোনো শেষ নাই। তো আপনি এখন যদি এই অভিজ্ঞতা নিয়ে ধরেন আগামী 3-4 বছর আপনি একটা কাজ শুরু করলেন, কোনো একটা কাজ করে করে এমন একটা অবস্থা হলো যে বর্তমানে আপনার একটা ইনকাম আসতেছে, পাশাপাশি আপনার সময়টা ভালোভাবে কাটতেছে, কিন্তু কাজটা করার পর আল্লাহ মাফ করুক আপনি যদি মারা যান, আপনার ছেলে মেয়ে এখান থেকে ইনকাম পাবে, আপনার ছেলে মেয়ে এখান থেকে লাইফ টাইম একটা সুযোগ সুবিধা হবে, তাহলে আপনি আপনার জন্য কেমন হবে এরকম কোনো কাজ পেলে। কারণ আপনি তো 30 বছর চাকরি করছেন, সে চাকরি দিয়ে কিন্তু আপনার ছেলে মেয়ে এখন কিছু পাচ্ছে না, বাট আগামী 3-4 বছর একটা কাজ করে যদি এমন হয় যে আপনার ছেলে মেয়ে এখান থেকে লাইফ টাইম সুযোগ সুবিধা হবে, তাহলে কেমন হবে। তুমি তার জন্য আমি কাজটা করবো, এবার ব্যাস শুরু হয়ে গেল। আবার আপনার তারা বলবেন ঠিক আছে ওকে, তাহলে অমুক দিন অমুক সময় আমরা বসতেছি, বসে আমরা আপনার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো। ওকে, মানে টোটাল সবগুলোর প্রথমে হচ্ছে ফ্যামিলির খোঁজ খবর, তারপরে প্রফেশন আসবেন, তারপর তার খুদেটা বের করে তাকে আপনি বলবেন যে এটা সমাধান আমার কাছে আছে। বেকার যারা, তার তো বুঝতে হচ্ছে কাজ খুঁজতেছে, তাকে বলবেন যে কবে থেকে শুরু করবে, সে বলবে জানি না। তো কবে পাবা সেটাও জানি না, কবে থেকে ট্রাই করতেছে, সে 2 বছর ধরে ট্রাই করতেছে। তো 2 বছরে একটা কিছু করলে তো তুমি এতদিন একটা অবস্থান তৈরি করে ফেলতে পারতা, তোমার সময় তো জীবন থেকে ঠিকই চলে যাচ্ছে। তো ভাই কি করবো, কাজ তো পাইতেছি না। আপনি হচ্ছে ঠিক আছে, তাহলে আমি একটা কাজ দিলে কাজটা করবা, একটা কাজ আছে আমি করতেছি, চাইলে আমার সাথে করতে পারো। এখন থেকে কাজ শুরু হয়ে গেলে তুমি এখন থেকে আমার সাথে কাজটা করতে থাকলা, মাসে 5-10 হাজার টাকা 15 টাকা ইনকাম আসলো, ওই দিকে তুমি চাকরি খুঁজো বা ব্যবসা যেটা খোঁজার তুমি খুঁজতে থাকো, চাকরি পেলে চাকরি করবে, এটা করবে। কিন্তু তুমি যদি কাজটা এখন থেকে কন্টিনিউ করো, তোমার সময়টা কাজে লেগে গেল। গত 2 বছর যেভাবে তোমার সময়টা নষ্ট হলো, বর্তমান সময়টা এভাবে নষ্ট হলো, সময়টা কাজে লেগে গেল। ওকে, তাহলে এইভাবে এক এক প্রফেশনের মানুষকে আমি আসলে আপনাদেরকে সিকোয়েন্স গুলো ধরিয়ে দিছি যে মানুষের দুর্বল পয়েন্ট বের করে কিভাবে ইনভেস্ট করবে। এখন ধরেন ইনভেস্ট শেষ, আপনি সবার থেকে টাইম নিছেন যে শুক্রবার বিকাল 3টা বাজে আসবে, আমরা একটা ভুল করে ফেলি কি জানেন, ধরেন এখন হয় আপনি প্ল্যান দেখাবেন, নয় আপনার আপলাইন প্ল্যান দেখাবে। যদি আপনার আপলাইন প্ল্যান দেখায়, আমরা অনেকে একটা ভুল করে ফেলি, তাকে আগে থেকে কোনো প্রস্তুতি নিয়ে আসি না। মনে রাখবেন যখন গেস্টটা আপনার কাছে আসবে, আপনি প্রথমে নিচেই তাকে বলবেন যে ভাই তোমাকে এখন যার কাছে নিয়ে যাব, সে কিন্তু আমাদের এই কোম্পানির অনেক সিনিয়র, খুব ভালো অবস্থানে আছে, তার হাতে সময় নাই, আমি তোমার জন্য তার কাছ থেকে আধা ঘন্টা শিডিউল নিচ্ছি, তো তুমি এখন আগে তোমার ফোন সাইলেন্ট করো, ওনার আলোচনার মধ্যে যেন তোমার ফোনটা যেন না বাজে। তাকে হাইলাইট করবেন, তাকে যাকে দিয়ে আপনি প্ল্যানটা দেখাবেন তার ফোনটা সাইলেন্ট করে ফেলবেন। কারণ আপনি যখন আপনার আপলাইনের সাথে প্রথম সাক্ষাৎ করান, প্রথম পরিচয় আপনার আপলাইন তাকে যদি বলে আপনার ফোনটা একটু সাইলেন্ট করেন, এটা এটা একটু অড দেখা যায়। যেটা আপনার কাছের মানুষ, আপনি বলে ফেললে এটা খুব সিম্পলি সমাধান হয়ে যায়। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আমি অনেকটাই দেখি অনেকে আমার সামনে অনেক গেস্ট বসায়, বাট গেস্টের ফোনটা বাজে, তখন আমার খুব দুঃখ লাগে। এখন তখন দেখা যাচ্ছে আমি নিজে তখন আর ফর্মালিটিজ আমি আর মেনটেন করতে পারি, তখন আমি নিজে বলে ফেলি, বাট এটা বলার পর দেখা যাচ্ছে সেটাকে অনেক সময় অনেকে এটাকে পার্সোনালি নিয়ে যায়। বাট যেটা আপনার ক্লোজ লোক, আপনি কিন্তু বললে কিন্তু জিনিসটা কিন্তু সমাধান হয়ে যায়। আপনি বললে কিন্তু ফোনটা আপনি চ্যালেঞ্জ করে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। ওকে, তো আমরা এই কাজটা করবো, তাহলে সে বিষয়টাকে সিরিয়াসলি নেবে, কি রে আগে থেকে আমাকে অ্যালার্ট করতেছে, সে কিন্তু আগে থেকে কিন্তু মানসিক একটা প্রস্তুত থাকবে, না আমি এখানে গিয়ে উল্টাপাল্টা করা যাবে না, মনোযোগ দিয়ে আমাকে একটু সিরিয়াস একটা টাইম আমাকে কাটাতে হবে। কারণ আপনি তাকে আপনার সিনিয়রের সাথে দেখাতে যাচ্ছেন। এখন এবার তাকে অফিসে নিয়ে যাবেন, এখন আপনি অফিসে নিয়ে গিয়ে ধরেন ধরেন আপনারা 2 বন্ধু, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে করিম, এখন রহিমের গেস্ট করিমকে দিয়ে প্ল্যান দেখাবে। হ্যাঁ, এখন আপনি যদি এই করিম মে দেখি আমার বন্ধুটার প্ল্যানটা দেখা দিত, তো আপনার বন্ধু কি করিমের কথা শুনবে? ভুলও কিন্তু এই কাজগুলো করবেন না। আমি রিকোয়েস্ট করি, অনেক সময় আছে ধরেন আমাদের জসিম ভাই ছোট, কামাল ভাই বড়, এরপরেও কামাল ভাই কোনোভাবে কোনো গেস্ট আনলে জসিমকে, জসিম তুমি একটু ওনাকে একটু প্ল্যানটা দেখাই দাও তো ভাইয়া, এটা যেন না বলেন। কামাল ভাই অবশ্যই জসিম ভাইকে বলবে জি বস, আপনি একটু কাইন্ডলি বস যদি আমার এই ফ্রেন্ডকে যদি একটু প্ল্যানটা দেখাতেন। হইতে পারে আপনি একটু পরে আপনি কামাল ভাই আপনি জসিমকে তুই বলেন, কোনো সমস্যা নেই, আপনার ছোট সমস্যা নেই, বাট যখন আপনার গেস্ট আসবে তখন আপনি তাকে আপনি বলবেন। একই রকম ইলিয়াস ভাই,
শিবচরের আমাদের ইলিয়াস ভাই যদি থেকে থাকেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে এরা হচ্ছে একজন সিনিয়র একজন জুনিয়র, মানে একজন বয়সে বেশি একজন ছোট, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি, কারণ আমি তো আপনাদের অনেকে হয়তো চিনি না, সেজন্য বলতে পারতেছি না, যাদের কথা আমার মাথায় আছে সেই হিসেবে বলতেছি। হ্যাঁ, বা সাবিনা আপু যদি রনিকে বলে, রনি তুমি একটু প্ল্যানটা দেখাই দাও তো, নো, এসে বলতে হবে বস, বস কাইন্ডলি আমার গেস্টকে একটু যদি আপনি একটু সময় দিতে প্ল্যানটা দেখাতেন, তখন সে কিন্তু তাকে অন্যভাবে রিসিভ করে। আর যদি বন্ধু, তুই, তুমি, তখন সে বলে দূর আমার কি প্ল্যান দেখাবে। বি সিরিয়াস প্লিজ। আমাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের কাজগুলো নষ্ট হয়ে যায়। এই ছোট্ট ছোট জিনিসগুলো আমরা মেনটেন করবো, প্লিজ রিকোয়েস্ট। সেটা হচ্ছে ইলিয়াস ভাইও যদি অর্ণব রাকিব দিয়ে কোনো গেস্টের প্ল্যান দেখা হইতে পারে, ইলিয়াস ভাইয়ের ছেলের বয়সই হচ্ছে অর্ণব রাকিব, বাট যখন ইলিয়াস ভাই যখন অর্ণব রাকিব যখন বস বলে সম্বোধন করবে, আপনি বলে সম্বোধন করবে, গেস্টটার এই প্রফেশনটার প্রতি একটা সম্মান চলে আসবে, যেখানে মুরব্বীরা একটা ছোট বাচ্চাকে এরকম সম্মান করে। প্লিজ এই ছোট্ট ছোট্ট কিছু সিকোয়েন্স যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের কাজ কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে আমরা অবশ্যই আপনার আপলাইন, সেটা হতে পারে আপনার বন্ধু, সেটা হতে পারে আপনার ছোট, হোয়াট এভার যাই হোক না কেন, আপনি অবশ্যই তাকে আপনি বলবেন, বস বলে সম্বোধন করবেন প্লিজ, এবং ফোনটা সাইলেন্ট করে ফেলবেন। অনেক সময় আমরা এরকম করি যে আমরা গেস্টের ফোন সাইলেন্ট করছি, নিজের ফোনটা বাজে। এইটার মতো একটা মানে কমন সেন্সলেস কাজ, বা এটার মতো একটা ভুল কাজ আর একটা অনেক। কারণ যখন আপনার ফোনটা বাজে, তখন গেস্টে বলবে কি রে, ও আমার ফোন বন্ধ করেছে কিন্তু ওর ফোনটা দেখে অন আছে, তার মানে তো এদের কথার কাজে কোনো ঠিক নেই। ওকে, তো আপনার ফোনটা অবশ্যই সাইলেন্ট করবেন। পাশাপাশি অনেকে একটা ভুল করে ফেলেন, আপনার গেস্টটাকে অফিসে নিয়ে আসছেন, আপনি প্রথমত যার সাথে বসে প্ল্যানটা দেখাবেন, আপনি এসে সবার সাথে পরিচয় করাই দিবেন। আমরা এনে আপনার সামনে বসাই দিই, আরে ভাই আপনি কারে বসাই দিচ্ছেন, কেন বসাই দিচ্ছেন, আর সে কি জানে কিছু? আপনি তো তার সাথে এনে পরিচয় করে দিবেন, তাদের প্রথম দেখা, যে বস পরিচিত হন, আমার বন্ধু, ওনার সাথে। কিন্তু আমরা আবার একটা ভুল করে ফেলি, পরিচয় কেন করে দিই জানেন? যে বস আজকে এই যে আমাদের এই ভাইকে নিয়ে আসছি, আপনি জানেন এই ভাইকে, এই ভাই ডিসি, এসপি, কোটি কোটি টাকার মালিক। বস আপনার প্রতিদিন সকালবেলা একবার কিনতে পারবে, বিকেলে একবার বেচতে পারবে। কি করলেন আপনি? বসের কাছে তাকে নিয়ে আসছেন একটা সুযোগ দেওয়ার জন্য, এখন আপনি বলছেন কি তাকে হাইলাইট করছেন, বসকে ছোট করে ফেলছেন। কোনোভাবেই কোনো গেস্টকে যখন এনে পরিচয় করা দিবেন আপনার আপলাইনের সাথে, সেখানে গেস্টকে কোনোভাবে হাইলাইট করা হবে না। আপনি গেস্টকে কোনোভাবে হাইলাইট করবেন না। গেস্ট আপনার বন্ধু, আপনার আত্মীয়, অতটুকুর মধ্যে রাখেন। উনি প্রধানমন্ত্রী, এটা ওনার সাথে পরে কথা বলেন, বা আপনার আপলাইনটা আপনি পরে বলেন, বা আগে বলে দিন উনি কিন্তু প্রধানমন্ত্রী, কিন্তু ওনার সামনে বলেন না উনি প্রধানমন্ত্রী। ওনার সামনে উনি আপনার আত্মীয়, উনি আপনার বন্ধু, উনি আপনার পরিচিত, অতটুকুতেই যথেষ্ট। বরং ওনার সামনে হাইলাইট করবেন আপনার আপলাইনকে, তাহলে সে আপনার আপলাইনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, সে তার মূল্যায়ন করবে। কারণ প্রথমে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন এইটার উপর টোটাল বিষয়টা ডিপেন্ড করবে। অনেকে আবার একটা ভুল করে ফেলে, যে গেস্টের সাথে পরিচয় করাই দিয়ে আপনার সামনে বসাই দিয়ে সে কোন দিকে চলে যায়। আরে ভাই এই লোকটা একদম নতুন, আপনি পাশে চুপচাপ বসে থাকবেন, আপনি ভুলেও কোথাও যাবেন না। কারণ আপনি যদি কোথাও যান, গেস্টে মনে করে কি জানেন, যে আপনি আবার আপনার কাজ হচ্ছে লোক ধরে ধরে আনা, একটা লোক ধরে এনে বসের সামনে বসে গেছেন, আবার লোক খুঁজতে গেছেন। আবার অনেকের ফোন আসছে, ফোন নিয়ে কথা বলতে বলতে সামনে থেকে উঠে যায়, মানে এটা হচ্ছে টোটাল পরিবেশটাকে আপনি নিজে নষ্ট করে ফেলতেছেন। তো ভুলে আমরা এই কাজটা অবশ্যই করবো না। আমরা গেস্টটাকে আনি বসাই দিয়ে আমরা নিজে বসে থাকবো, বসে 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 যে প্ল্যান দেখাবে আমরা পুরোটা নিজে বসে বসে শিখে ফেলবো, বসে কিভাবে শুরু করছে কিভাবে শেষ করছে। বসে যতক্ষণ প্ল্যান দেখাবে আপনি কোনো কথা বলবেন, আপনি তো ইবতিদাইতে বেয়াজাল ইমাম মেনেই ফেলছেন, আপনি কেন এর ভিতরে কথা বলবেন? আপনি নীরবে বসে যা প্ল্যান বোঝাবে, আপনি হচ্ছে নীরবে শুধু কথাগুলা শুনবেন। এখন ধরেন গেস্টে কোনো কোশ্চেন করলো, আপনার আপনার কাছে যদি এত উত্তর থাকতো তাহলে আপনি আপনাদের সামনে বসেছেন কেন? এত ভালো উত্তর থাকলে আপনি যেহেতু একটা মেনেই ফেলছেন, তো দয়া করে এখানে আপনার কোনো কথাই বলবেন না। উনি যে দরকার উনি তা বলুক, আপনার যদি এত মনে হয় যে আপনার মনোভূত হওয়ার পর আবার আপনি আবার বসেন। এখন আপনি যদি এর ভিতরে বসে আপনার আপলাইন প্ল্যান দেখাচ্ছে, এর ভিতরে বসে আপনি যদি আবার তার সাথে কথা বলেন, তার প্রশ্নের উত্তর আপনি একভাবে দেন, আপনার বসও দেয়, তখন আপনার গেস্টে কিভাবে জানেন, যে ভাইরা আমাকে কথা বলা যাবে না, এই দুইটা মিলে এক হয়েছে, আজকে আমার সাইজ করবে। তার মানে চুপচাপ থাকে, আগে এখান থেকে মুক্ত হন। এই জন্য নিয়ম হচ্ছে আপনি চুপ থাকবেন, আপনি চুপ থাকলে সে বুঝবে যে আমার বন্ধু আমার পক্ষে আছে। ওকে, তো এইভাবে আমরা টোটাল প্ল্যানটা দেখানো শেষ হবে। দেখানো শেষ হওয়ার পরে যে কাজটা আমরা করব,
ফর্ম ফিল আপ করার জন্য আপনার আপলাইন কিন্তু তাকে এত বেশি চাপ দিতে পারে না। সে ক্লোজিং টোজিং দেওয়ার পরে ফর্মটা তো ফিল আপ করতে হবে, কারণ প্ল্যান শো এর সাকসেস কোথায়? প্ল্যান শো এর সফলতা হচ্ছে ফর্ম ফিল আপে। কালকে কিন্তু বলছি প্ল্যান শোর সফলতা কিন্তু জয়েনিং এ না, প্ল্যান শোর সফলতা হচ্ছে ফর্ম ফিল আপে। তাহলে ফর্ম ফিল আপটা কিন্তু আপনার আপনি জোর করতে পারবেন না, এবং আপনার আপনি জোর করতে গেলে সে এটাকে ডিনাই করে ফেলবে। আপনি করবেন এই প্ল্যান শো শেষ, আপনার আপলাইন ক্লোজিং দেওয়া শেষ, এবার তার সাথে বলবেন যে বন্ধু আচ্ছা বস, যদি কিছু মনে করেন বস আমি 2 মিনিট একটু কথা বলতে চাচ্ছি আপনার অনুমতি নিয়ে। আপনার বলছে ঠিক আছে বলেন। এবার আপনি বলছে বন্ধু শোনো, বস তো তোমার এত কথা বুঝেছে, আমিও তোমার বুঝে যেতাম, কিন্তু আমি চিন্তা করলাম তোমার ভাই এত কথা বুঝে লাভ না, তুমি আর আমি বন্ধু মানুষ, দুজনে একসাথে কাজ করে বুঝছো, কেন তো তোমার কোনো ক্ষতি নেই নাকি? বুঝছো তো? এটা তো ক্লিয়ার হয়েছে, কোনো ধরা করার কোনো কিছু নাই, ক্ষতি হওয়ার কিছু নাই নাকি? বলতে আমি এখানে গত 2 মাস 2 মাস 3 মাস ধরে ট্রেনিং করছি বা 1 মাস ধরে ট্রেনিং করছি, আমি এটা সব দেখে ফেলছি, নিরাপদ দেখে বন্ধু আজকে আমি তোমার আনছি, তোমার তো আমার উপর একটা ভরসা আছে নাকি? যেহেতু আমি এখানে কাজ করব, আমি স্বপ্ন দেখছি, আমি এটাকে নিয়ে আমি কাজ করব এবং এখানে আমি আমার স্বপ্ন তৈরি করব। সো আমি এখানে সফল হতে হলে কাউকে না কাউকে সফল বানাইতে হবে। বন্ধু তুমি শুধু আমার সাথে থাকো, আমরা 2 বন্ধু মিলে একসাথে কাজ করে আমরা দুজনে একসাথে সফল হব। তুমি শুধু আমার সাথে থাকো, কাজ কি করতে হবে না করতে সময় বুঝো, তুমি শুধু আমার সাথে থাকো ব্যাস। এখন বস আর কথা বলার দরকার নেই, বস একটা ফর্ম দেন, ওরা আগে ফর্মটা ফিল আপ করেন। সে তো বলবে না পরে। আপনার যে দোস্ত তুই আমার সাথে তুই করবি না, তুই আগে এটা কর। বুঝলাম না, তোর তো বললাম তুই শুধু আমার সাথে থাকবি, তোর এত টেনশন কিসের? তুই ফর্ম ফিল আপ কর, পরে দেখা যাবে কি হবে না হবে। ফর্ম সাইন আপ কর, ফর্ম সাইন আপ করতে কোনো টাকা না, তুই আগে ফর্মটা ফিল আপ কর। এই চাপটা আপনি দিতে পারেন, এটা কিন্তু কোনোভাবে আপনার আপনার দিতে পারেন, কারণ আপনার জন্য সে একদম পরিচিত। এই ফর্মটা সাইন আপ করানোর সাথে সাথেই বাকি কাজটা আপনার আপলাইনে করে ফেলবেন। ফর্ম সাইন আপ করে দেখবেন আপনার আপলাইনে এবার কি বলবে জানেন? আচ্ছা ভাইয়া আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? এই যারা আপনার তারাও কিন্তু কথা শুনতেছেন, আমি তাদেরকে বলে দিচ্ছি, আপনারা ডাউনলাইন যখন এই কাজটা করে তার ফর্মটা ফিল আপ করবে, বাকি কাজটা আপনার। আচ্ছা ভাইয়া আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? এবার আপনি প্রোডাক্টের লিফলেটটা নিয়ে আসবেন। সে বলবে আমার তো মার ডায়াবেটিস, তাহলে জিমনেমা চা তাকে কিন্তু দেখেন কিনেছেন কিভাবে, আপনি খেয়াল করে দেখেন। তখন সে বলবে এই প্রোডাক্টগুলো আমার লাগবে, ওকে তাহলে এই প্রোডাক্টের দাম আছে এত টাকা, ওকে টাকা পয়সা সব ঠিক হলো। এবার তাকে বলবেন যে ভাইয়া আপনি এখন টাকাটা কিভাবে দিবেন, ক্যাশে দিবেন না চেকে দিবেন? যদি বলে যে আপনি জায়গা মতো চলে আসছেন, হয় চেকে দিবেন নাহলে ক্যাশে দিবে, ওকে তো চেক দিলে চাইলে আপনি এখনো দিয়ে দিতে পারেন, চেক সমস্যা আমরা ক্যাশে উইথড্র করে নেব। যদি বলে না ক্যাশে দিব, ওকে ঠিক আছে, তাহলে ভাই আমরা আপনার জয়েন্টটা কনফার্ম করতেছি কবে, প্রোডাক্টটা কবে আপনার জন্য অর্ডার করবো, অমুক তারিখে। ঠিক আছে ভাই, তাহলে অমুক তারিখে অর্ডার হলো, ওকে ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে একটা জিনিস আপনারা মেনটেন করবেন, যারা গেস্ট যিনি নিয়ে আসছেন, মানে যিনি ডিস্ট্রিবিউটর গেস্ট নিয়ে আসছেন, আপনি কোনোভাবেই গেস্টের সাথে অফিস থেকে যাবেন না। আমরা একটা ভুল করে ফেলি যে এই গেস্টের সাথে আমরা অফিস থেকে বের হয়ে যাই, তার সাথে একসাথে বাসায় যাই, তার সাথে একসাথে বাসায় যাই, রাস্তায় তার সাথে কথা হয়, কথা হইতে হইতে পজিটিভ কথা বলতে বলতে নেগেটিভ কথা বলতে বলতে একসময় তার সিদ্ধান্ত থেকে সরে আসে। বস অনেকেই ইউটিউবের লিঙ্কটা চাচ্ছে, শাহ আলম নামে একজন, হ্যাঁ অনেকে যাই অনেকে চাচ্ছে, বস একটু দিয়ে আপনি এটা, ওকে অনেকে মনে হয় ঢুকতে পারতেছেন এই জন্য হয়তো যাচ্ছে। যাই হোক, আমি যেটা বললাম যে আমরা অবশ্যই গেস্টের সাথে আমরা বাসায় ফিরবো না, তাকে পাঠিয়ে দিব, বলবো যে আমার একটা কাজ আছে তুমি যাও। আপনি তার সাথে চলে গেলে সে বুঝবে আপনার মনে আর কোনো কাজ নেই, এটাই আপনার কাজ অফিসে, তাকে নিয়ে আসে আপনার কাজ। কিন্তু আপনি থেকে গেলে সে বুঝবে না আপনার আরো কাজ আছে। ওকে, আমরা সবাই ইনশাল্লাহ এই ইনভাইটের ক্ষেত্রে এবং প্ল্যান শো ক্ষেত্রে আমরা এই কথাগুলো আমরা মাথায় রাখবো। ওকে, এবং এই কাজগুলো আসলে আপনাকে দক্ষ হতে মূলত প্র্যাকটিস করার মাধ্যমে। বিশেষ করে যারা প্ল্যান শো করেন, কোনো গেস্টকে নিয়ে যখন আপনারা প্ল্যান শো করতে বসবেন, প্রথমেই 1-2 মিনিট তাকে একটা ইনভাইট করে ফেলবেন, ইনভাইট করে তারপর প্ল্যান শোতে ঢুকবেন, সরাসরি প্ল্যান শোতে ঢুকবেন না। কেন জানেন? আমার মনে আছে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ টিএমসি তে আসার আগে একবার কারম বাজার আমার একটা অফিসে নিয়ে গেছিল রমজান মাসে। আমার এক বন্ধু আমাকে ইফতারের দাওয়াত দিচ্ছে, আমি আর জানি না, আমি ভাবলাম বন্ধু অনেকদিন ধরে বলতেছে তার অফিসে একদিন ইফতার করতে যেতে, আমি তার অফিসে ইফতার করতে গেছি। আমাকে বলছে ধরেন ইফতার ছিল 6টার দিকে মনে হয়, আমাকে বলছে 4:30টার দিকে যেতে, আমি যেতে যেতে 5টা বাজছে। তা আমি গিয়ে তার অফিসে ঢোকার পরে তাকে সে আমাকে একজন লোকের সামনে বসে দিচ্ছে। ওই লোকটা আমাদের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে খাতা কি কি লিখতেছে, আমরা অতটা মনোযোগ দিয়ে দেখতেছি না, আমরা তো জানি একটু পরে ইফতার খাবো, ইফতার খেয়ে চলে যাবো, এটা কি অফিস কি এত কিছু আমরা জানিও না। লোকটা ইফতারের ঠিক 10 মিনিট আগে তার কথা শেষ হতে বলে যে ভাইয়া তো আমাদের বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমি বলি কোন বিষয়? বলে যে এতক্ষণ আগে আপনারা বুঝালাম। আমি বলি কি বুঝেছেন? বলে যে একটা বিজনেস প্ল্যান বুঝেছে, আপনি চাইলে বিজনেস প্ল্যানটা দেখে আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন।
আমি বললাম এটা আপনি আমার আগে বলবেন না, আপনি যে আমাকে একটা ব্যবসার সুযোগ দেখাইতেছেন, আমি চাইলে ব্যবসাটা করতে পারবো, এই সুযোগটা আপনি আগে বলবেন না, আমি তো এত মনোযোগ দিয়ে আপনার কথাই শুনিনি। আমি ভাবলাম আপনি হয়তো এমনিতে আমাদের সাথে কথা বলতেছেন। কি হইলো তাহলে লোকটা ইফতার করে আমি তো চলে আসছি, আর যাই না, শেষ। কি বুঝলেন তাহলে যে আপনি তাকে যে একটা বিজনেসের সুযোগ দেখাচ্ছেন, তার জন্য এখানে যে একটা সুযোগ আছে, এটা ইনস্ট্যান্ট তাকে একটা ইনভাইট করে এটা তাকে ক্লিয়ার করতে হবে, তারপর আপনি প্ল্যানে ঢুকবেন। ওকে, তাহলে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা প্র্যাকটিস করবো। আসলে ইনভাইটের একটা দুইটা ট্রেনিং করলে এটা পুরোপুরি জানা যায় না, অনেক বেশি এগুলো প্র্যাকটিস করতে হয়, বারবার ট্রেনিং গুলো করতে হয়। এবার আমরা চলে যাবো ফলো আপে। ইনভাইট শেষ, প্ল্যান শেষ, আপনি তাকে অফিস থেকে বিদায় দিয়ে দিচ্ছেন। এখন সে তো, আপনি নিশ্চিত মনে রাখেন, সে যখন অফিস থেকে বের হবে, সে যখন আপনার অফিসে ঢুকছে, আপনি তাকে প্ল্যান দেখাইতেছেন, ফর্ম ফিল আপ করতেছেন, ইবলিশ শয়তান কিন্তু সব দেখতেছে। ইবলিশ শয়তান কিন্তু আপনার অফিসের দুয়ারে বসে রয়েছে, সে কখন বের হবে, সে বের হলে তাকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলবে, তারা নেগেটিভ করে ফেলবে। সে যখনই অফিস থেকে বের হয়, ইবলিশ শয়তান প্রথমে তার ভিতরে ঢুকে ওরে বলে যে এটা তোর দরকার আছে, এগুলো করার, এগুলো আসলে হবে না, এগুলা এই মানে তার মনটা রাস্তায় খারাপ করে দেয়। তারপর অনেক সময় আছে এটাতে কাজ হয়, অনেকের ক্ষেত্রে কাজ হয় না। ইবলিশ শয়তান যখন দেখে যে পুরোপুরি ক্যাপচার করতে পারে না, তখন ইবলিশ শয়তান রাস্তায় গিয়ে তার কোনো একটা বন্ধুর সাথে তার সাক্ষাৎ করায় দেয়। তখন বন্ধুকে দিয়ে বলা, কি রে দোস্ত কই গেছিলি? বন্ধু তখন সে বলে মুখ যায় গেছিলাম, তিনশির অফিসে গেছিলাম। কি বলো, কেন গেছিস তুই অফিসে? না গেছি, আমার এক বন্ধু নিয়ে গেছে। খবরদার এই অফিসের আশেপাশেও যাইস না, কিন্তু এটা একটা ফালতু কোম্পানি, আমার অমুক আত্মীয় এটা করে 10 লাখ টাকা ধরা গেছে, ধরা এখন রাস্তার ফকির হয়ে গেছে, ভুলেও যাইস না কিন্তু। খেয়াল করছেন কি খেলাটা খেলে দিল? সে কিন্তু মোটামুটি 90% নেগেটিভই গেছে। এবার ঘরে যাওয়ার পর তার মা বাবা জিজ্ঞেস করছে, কি কই গেলি? সে বলেছে গেলাম তো, আমার এক বন্ধু ডাকছে এরকম একটা টিএনসির অফিসে। আর তার বাবা বললো, খবরদার এসব কোম্পানিতে যাবি না, এসব কোম্পানিতে গেলে কিন্তু ঘরে ভাত বন্ধ হয়ে যাবে কিন্তু। এখন আপনি তো খুব আশা নিয়ে বসে রয়েছেন সে টাকা নিয়ে আসবে, এই আশাটা করাটা ভুল। বরং আপনাকে 99% নিশ্চিত থাকতে হবে, ওর যেতে যেতে ওকে কেউ না কেউ নেগেটিভ করে দিবে, শয়তানের প্ররোচনা। তাহলে এবার তাকে কি করতে হবে? ফলো আপ দিতে হবে। মনে রাখবেন, ফলো আপ ছাড়া যদি কোনো জয়েনিং হয়, বুঝবেন যে এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এবং কখনো আশা করবেন না যে ফলো আপ নেওয়ার জন্য গেস্ট আপনার অফিসে আসবে। যখন তাকে তার মা বাবা নিষেধ করে দিয়েছে, তার বন্ধু বান্ধব নিষেধ করে দিয়েছে, তখন তার অবস্থা হয়েছে সে হচ্ছে 10টা মামলার আসামি, আর আপনি হচ্ছে পুলিশ। এখন আসামি কখনো পুলিশের কাছে ধরা দেয়? বলেন, ধরা দেয় না। বরং যে রাস্তা পুলিশে দেখে, আসামি অন্য রাস্তা দিয়ে যায়। তো যেহেতু তাকে মানুষ নেগেটিভ করে দিচ্ছে, এখন সে ভাবে যে আপনার সাথে দেখা হলে আপনি টাকা চাইবেন, যেহেতু সে ফর্ম ফিল আপ করছে, টাকা দিবে বলছে, আপনি টাকা চাইবেন, কি জবাব দিবে সে? সে তো জয়েন করবে না, সে জানে যে টাকাটা দিলে আমার টাকাটা মাইট যাবে, এই জন্য সে আর আপনার ফোনও ধরে না, সে আপনার সাথে সাক্ষাৎ করে না। এটা হচ্ছে 99% কেস হচ্ছে এটা। সেক্ষেত্রে তাদেরকে আপনাকে ফলো আপ দিতে হবে। তাহলে আসেন আমরা একটু শিখি, হোয়াট ইজ ফলো আপ। ফলো আপ বলতে কি বোঝায়, কেন ফলো আপ লাগবে, হাউ ইউ ক্যান ডু এ গুড ফলো আপ, কিভাবে একটা ভালো ফলো আপ দিতে পারে। মার্কেটিং এর ভাষায় ফলো আপ শব্দের অর্থ হলো সেমিনার কোচিং দেওয়ার পর গেস্টের সাথে পুনরায় যোগাযোগ করে মার্কেটিং সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা। এই কথাটা এই জন্য বলা হয়েছে, দেখেন আমরা অনেকে ফলো আপে গিয়ে কি করে জানেন, ফলো আপ অনেকে যাই যাই বলি যে, কই ভাই দেন, টাকা দেন, টাকা দেন, আজকে না টাকা দেওয়ার কথা, দেন দেন, টাকা দেন, টাকা দেন। মনে হচ্ছে যে আপনি ধরে টাকা পাবেন মনে। আপনি যখন এই লোকটা নেগেটিভ হয়ে আছে, আপনি তার কাছে 2 টাকা চাইলে 2 টাকা দিবেন আপনি, তাহলে আপনি তার কাছে টাকাটা চাচ্ছেন কেন? তখন সে আপনাকে মুখের উপর বলে দেয়, ভাই টাকা তো রেডি করতে পারিনি। মনে রাখবেন, যে ব্যক্তি টিএস বিজনেসটা বুঝবে, টাকার অভাব তার জীবনে হবে না। আচ্ছা বলেন, আপনি যে গেস্টটা আপনাকে বলবে যে তার কাছে টাকা নাই জয়েনিং করার, আপনি যদি তাকে যদি বলেন যে ভাই আমেরিকার একটা ভিসা আছে, শুধু বিমান ভাড়া দিয়ে চলে যাবে 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা বিমান ভাড়া লাগবে, 2 লাখ টাকা দিয়ে আপনি আমেরিকা চলে যাবেন, সে কি বলবে যে টাকা নাই? ধরেন টাকা নেই, সে কি টাকা রেডি করবে না? তাহলে সে যদি বোঝে যে টিএনসি থেকে আমেরিকার ইনকাম করা যাবে, তাহলে সে কেন আপনাকে বলবে যে টাকা নাই? টাকা নাই যদি কোনো গেস্ট বলে, কখনো আপনাদের সবাইকে বলে দিই, টাকা নাই যদি কোনো গেস্ট কখনো বলে, আপনি 100% নিশ্চিত থাকবেন উনি নেগেটিভ। ওনাকে আবার প্ল্যান দেখাইতে হবে, কেউ না কেউ ওনাকে নেগেটিভ করে দিচ্ছে। এই সিকোয়েন্স গুলো মনে রাখবেন, এই সূত্রগুলো আমি কিন্তু ধাপে ধাপে আপনাদের সূত্রগুলো কিন্তু দিচ্ছি, কোন কথা গেস্টে বললে কি বুঝে নেবেন। ওকে, জ্ঞানী লোককে কিন্তু সরাসরি বুঝে না কেউ, ইশারাতে বুঝায়। তো গেস্ট কিন্তু আপনার ইশারা দিয়ে অনেক কিছু বুঝাবে, কিন্তু আপনি যদি না বুঝতে পারেন তাহলে এটা আপনার দুর্বলতা থেকে গেস্টের দুর্বলতা। তাহলে গেস্ট যদি বলে টাকা নাই, বুঝতে হবে যে প্ল্যান বুঝে দিতে হবে। টাকা নাই কেন, ও তো কিট, টিএনসি বুঝতো তো কিট দিবে, সে টাকা দিবে। টাকা নাই মূলত নেগেটিভ, ওরা কেউ একটা নেগেটিভ করে দিচ্ছে, ও অথবা মার্কেটিং প্ল্যানটা আবার বুঝতে হবে, ম্যানেজমেন্ট বুঝে নাই।
তাহলে ফলো আপে যায় কখনো টাকা চাইবেন না, খবরদার, নিষেধ, ডাইরেক্ট হারাম এটা। ফলো আপে যায় টাকা মানে তাকে মার্কেটিং বিষয়ে আবার কথা বলতে হবে, তাকে আবার কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান আবার দেখাতে হবে। কেমনে দেখাবেন একটু পরে কথা বলতেছি। ইম্পর্টেন্স অফ ফলো আপ, কেন আপনি ফলো আপ দিতে হবে। 70% ডিস্ট্রিবিউটর ফেল ইন ইনভাইট এন্ড ফলো আপ, গেস্ট টেক ডিসিশন, সেমিনার 10%। খেয়াল করছেন, আপনি যখন তাকে মার্কেটিং প্ল্যানটা দেখান সে মাত্র 10% সিদ্ধান্ত নেয়, ক্লোজিং এ 20%, ফলো আপে 70% বুঝে। তার মানে একটা ব্যক্তি কখনো মানে 30% এর উপর কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, 70% কিন্তু ফলো আপ এসে বুঝে। তো এই জন্য টাকা অবশ্যই আপনাকে ফলো আপ দিতে হবে। আমাদের সবাইকে বিজনেস করার জন্য দুই ধরনের ফলো আপ শিখতে হবে, একটা হচ্ছে গেস্ট ফলো আপ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ। তো ডিস্ট্রিবিউটর ফলো আপের জন্য আমি আলাদা ট্রেনিং করাই, আজকে অনলি আমরা শুধু গেস্ট ফলো আপটা শিখবো। ডিস্ট্রিবিউটর ফলো আপের জন্য আলাদা অনেক বড় ট্রেনিং আছে, 3-4 ঘন্টা ট্রেনিং আছে, 5 ঘন্টা ট্রেনিং আছে ডিস্ট্রিবিউটর ফলো আপের উপর। এখন আমরা শুধু অনলি গেস্ট ফলো আপটা আজকে আমরা সবাই শিখবো। হোয়েন নিড ফলো আপ, কখন ফলো আপ লাগবে। মাস্ট বি ফলো আপ উইথিন 24 to 72 hours, আদারওয়াইজ গেস্ট ফরগেট কনসেপ্ট। আপনি আজকে তাকে প্ল্যান দেখেছেন, পরের দিন 24 ঘন্টার মধ্যে সে 70% প্ল্যানটা ভুলে যায়, তার মাথায় কোনো প্ল্যান থাকে না, সে তার মাথায় একটাই থাকে, কোম্পানিটার নাম টিএনসি, আপনারা কিছু টাকা দিতে হইব আর কিছু লোকজন অ্যারেঞ্জ করতে হবে, এই তিনটা লাইন ছাড়া তার মাথায় কিছু টাকা নেই। তার মানে 24 ঘন্টার মধ্যে সে 70% ভুলে যায়, আর বাকি 30% সে বাকি 48 ঘন্টার মধ্যে, বাকি 2 দিনের মধ্যে সে ভুলে যায়। ওকে, তো আপনার কাজ হচ্ছে বেস্ট ফলো আপ হচ্ছে 24 ঘন্টার মধ্যে ফলো আপ দিলে সবচেয়ে বেশি কাজে আসে। কারণ আজকে প্ল্যান দেখেছেন, পরের দিন তাকে যদি ফলো আপ দিতে পারেন বেস্ট রেজাল্ট আসবে। আজকে একবার বসছেন, কালকে একবার বসছেন, পরশু একবার বসছেন, দেখবেন লোকটা জয়েন করে দেবে। টিএনসি এত ভালো বিজনেস, এত ভালো প্রোডাক্ট, এত ভালো সিস্টেম মানুষ কেন করবে না? মানুষ তখনই করবে না যদি আপনি তাকে ক্লিয়ার করতে না পারেন। ওকে, আমি আপনাদেরকে বলি, আমার একটা গেস্ট, আমার খুব ক্লোজ বন্ধু, ইন্টারের বন্ধু, খুব ক্লোজ বন্ধু, ওই যে যার কথা বলছি, যাকে ইনভাইট করে প্ল্যানটা খেতে পারেনি, দৌড় দিয়ে চলে গেছে। হ্যাঁ, পরে এক সময় তো জেনে ফেলছে যে আমি তাকে নেটওয়ার্ক কোম্পানির সাথে কাজ করি, এখন সেই নেটওয়ার্ক সম্পর্কে সে পুরোই নেগেটিভ। বুঝতে পারছেন? বাট আপনি খেয়াল করে দেখেন, ওকে কিন্তু ঠিকই আমি লাস্ট 2বার তারা আমি ফলো আপ দিচ্ছি। ফলো আপ দেওয়ার পর আমি তাকে বলা লাগে না, সে নিজেই আমার বলতেছে সে চাকরি ছেড়ে দিয়ে সে ফুল টাইম এটাতে চলে আসবে। তার মানে কি, নেগেটিভ মানুষ থাকবে না যদি আপনি তাকে ক্লিয়ার করতে পারেন। আসলে সমস্যাটা হচ্ছে আমরা তাকে ক্লিয়ার করতে পারি। সবাই তো একটা ভালো কিছু চায়, তাহলে 300 তো ভালো, তাহলে সে ভালোটা কেন করবে? করে না এই জন্য যে আমরা তাকে ক্লিয়ার করতে পারবো। এখন একবার দেখলে কখনো এই বিজনেস প্ল্যান কেউ বুঝবে না। আমি নিজে টিএনসির বিজনেস প্ল্যানটা বুঝতে আমার 2-3 মাস লাগছে, তো গেস্টটাকে আমরা একবার দেখলে বুঝবো, বলেন তো? আপনাদের সবাইকে এত বোঝানোর পরও একজন 20 বার 30 বার প্ল্যান দেখার পরে এখন আপনাদেরকে ট্রেনিং এ আসার জন্য ডেকে ডেকে আনা লাগে, কাজ করার জন্য টাকা লাগে। তো কিন্তু কই, আমাকে তো, আমি তো এখন মোটামুটি প্ল্যানটা বুঝি, আমাকে তো এখন কাজ করার জন্য বসার টাকা লাগে না। তাহলে একটা সময় একবার 2 বার প্ল্যান থেকে আসলে গেস্টটা বুঝবে না, এই জন্য তাকে পরপর 3 বার 4 বার প্ল্যান দেখালে মূলত আপনার রেজাল্টটা বেশি হবে। এটা আপনারা বুঝছেন। ফলো আপের জন্য এক্সটার্নাল ইন্টারনাল প্রিপারেশন কি, এটা তো আপনারা জেনেই ফেলছেন। আপনার বাইরের প্রস্তুতি কি কি লাগবে এগুলো সব আপনারা জানেন। ভালো ড্রেস কোড করতে হবে, এই যে ড্রেস সব বলে দিচ্ছি, কিন্তু সুন্দর চুল রাখতে হবে, মাউথ স্প্রে ব্যবহার করতে হবে। মাউথ স্প্রে আমি মনে করি অন্যান্য নেটওয়ার্ক কোম্পানির ডিস্ট্রিবিউটরকে মাউথ স্প্রে ব্যবহার করা লাগে, আমাদের লাগে না, কারণ আমাদের ওরিকেয়ার টুথপেস্ট আছে। ওরিকেয়ার ব্যবহার করলে কারো মুখে গন্ধ হয় না, কারো যদি মুখে গন্ধ হয় বুঝতে হবে সে ওরিকেয়ার ব্যবহার করে না, অথবা তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। সে ঘন ঘন টুথপেস্ট খাবে আর দাঁত ব্রাশ করলে তার এটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে একই সাথে 4-5 জনকে ফলো আপ দেওয়া যাবে না। ওকে, ফলো আপ 24 থেকে 72 ঘন্টার মধ্যে করতে হবে। আর ইন্টারনাল প্রিপারেশন হচ্ছে নিজের প্রতি আস্থা রাখা, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা রাখা, তার সাথে বিশ্বস্ত সম্পর্ক তৈরি করে নিতে হবে। কখনো ফলো আপে গিয়ে, বুঝছেন, তার সাথে কোনো চ্যালেঞ্জে যাবেন না, তার সাথে তাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। ফলো আপের শব্দ অর্থ হচ্ছে তার সাথে কি আপনি খুব গুড রিলেশন তৈরি করবেন, তার সাথে খুব ক্লোজ হয়ে যাবেন আপনি ফলো আপে। ওকে, আমরা আসলে তার সাথে প্রতিযোগিতায় নেমে যাই, তার সাথে চ্যালেঞ্জে চলে যাই, বাজি। ইয়েস, চ্যালেঞ্জ। আপনি যেটা বুঝতেছেন আপনার ভুল, তার সাথে আমি প্রতিযোগিতা করতেছি, বাজি ধরতেছি, এগুলো রং কনসেপ্ট, এগুলো ঠিক না। এটা করলে সে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তো প্রতিদ্বন্দ্বী মানুষের সাথে কি মানুষ থাকবে না। ওকে, এরপর হচ্ছে যুক্তি দিয়ে কথা বলতে হবে, কথা বলার মধ্যে জোর দেওয়া, মানে আপনি শক্ত করে কথা বলবেন, সে নেগেটিভ বলুক পজিটিভ বলুক, আপনি খুব ইজিলি তার কথাগুলো শক্তভাবে আপনি উত্তর দেবেন। আবার শক্তভাবে বললে যে ঘুষি মেরে দিবেন তাকে, মানে আপনার কথাগুলো যেন যুক্তি দিয়ে তাকে বুঝতে হবে যে ইয়েস, মানে আপনার কথাগুলো সঠিক। এগুলো কিভাবে করবেন একটু আমি ক্লোজিং ট্রেনিং আপনাদেরকে বুঝে দিচ্ছি। তারপরে যে ব্যবসায়িক প্রাথমিক নিয়ম জানতে হবে আপনাকে, আর হচ্ছে ফলো আপের পরিকল্পনা তৈরি করতে হবে। মানে আপনি যখন কাউকে ফলো আপ দিতে যাবেন,
আপনি আগে পরিকল্পনা করতে হবে কেমনে কেমনে যায় তার সাথে বসবেন, আগে থেকে প্ল্যান করে দিতে হবে। এটা তো বুঝছেনই যে 24 থেকে 80 জনের ফলোআপে যেতে হবে। ফলোআপে গিয়ে যেটা করবেন, লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে তার কথা শুনবেন। হ্যাঁ, ডিরেক্ট মার্কেটিং সম্পর্কে নেটওয়ার্ক মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর পার্থক্যটা তাকে দেখাবেন। অ্যাভয়েড আর্গুমেন্ট, কোনো তর্কে জড়াবেন না। শো পসিবল ট্রিক, মানে কাজটা যে সহজ এবং এই কাজটা যে সম্ভব এটা তাকে উপস্থাপন করে বুঝাতে হবে। টেল সাম সাকসেস স্টোরি, কিছু সফল মানুষ এর কথা শুনাতে হবে যারা এখানে কাজ করে সফলতা তৈরি করছে। আপনাদের আপলাইনের মধ্যে অসংখ্য সফল মানুষ আছে যারা এখানে কাজ করে একটা ভালো পজিশন তৈরি করছে, তাদের সম্পর্কে ক্লিয়ার করতে হবে। ফলো আপে গিয়ে নেভার টেল ইন ফলো আপ, ফলো আপে গিয়ে যা যা বলা যাবে না, কোনো লোভ দেখানো যাবে না যে আপনি শুধু জয়েনিং এর টাকা দেন এরপর আপনার ঘরে ঘরে নিয়ে আমি টাকা দিয়ে যাবো, আপনাকে আর অফিসে যাওয়া লাগবে না, সব কাজ অটো হয়ে যাবে, এই ধরনের লোভ দেখানো যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, কোনো জটিল আলোচনা করা যাবে না। তাকে বলা যাবে না যে ভাই জানেন এই বিজনেসটা এত কঠিন, হ্যাঁ এই বিজনেসটা আপনি যদি গেস্ট যদি বলেন যে শুনেন আমাদের একটা আপলাইন এই বিজনেসে গোল লেগেছে, জানেন কিভাবে সে 2 বছর খাইতে পারে নাই, জানেন সে কত কষ্ট করছে, তার পকেটে 1 টাকাও ছিল না, জানেন, তো সে বলবে তার মানে এগুলো আমার জন্য ওয়েট করতেছে। তো অবশ্যই তাকে এই ধরনের কঠিন কোনো কিছু বলা যাবে না, মনে রাখতে হবে। মানুষ যখন একটা মেয়েরে যখন বিয়ের প্রস্তাব দিতে যায় তখন সে কিন্তু বলে না যে ভাই ঘরে আসছে কিন্তু তোরে কিন্তু সুদের কালিতে রান্না করতে হবে, ঝাড়ু দিতে হবে, জামা কাপড় দিতে হবে, সব করতে হবে, কিন্তু কথা বলে না। কিন্তু জিজ্ঞাসা করে না আমি সে কি কাজটা পারে কিনা, এই কাজটা পারে কিনা এতটুকু পর্যন্ত কিন্তু রাখে, বলে না যে ঝাড়ু দিতে হবে কিন্তু সবাই জামা কাপড় দিতে হবে কিন্তু সব কাজ কিন্তু এর করতে হবে, কিন্তু এগুলো কিন্তু যুক্তি দিয়ে কিন্তু আনে না। আপনি যদি তাকে যদি প্রথমে যদি বলে ফেলেন যে আমাদের এখানে যারা সফল হয়েছে তারা ভাত খায় ঠিক করে, তারা অনেক কষ্ট করছে, অনেক অনেক সমস্যা ফেস করছে, এই হয়েছে সে হয়েছে, এটা অনেক কঠিন, কেউ কি মানে ধরে শুনে কেউ কি বিপদে করতে চায় না, তাহলে এখানে তো কঠিন কিছু না, তাহলে আপনি তাকে এত জটিল অবস্থা তুলে ধরার দরকার নাই। তো কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। এক লোক বলতেছে আমাদের টিএসসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে নাকি বাংলাদেশের সব বড়, এই ধরনের কথা বলবেন না, কারণ এগুলো এখন ইনফরমেশন পাওয়া যায় খুব সহজে। এরপরে কোনো তর্কে জড়াবেন না। কিভাবে তর্ক থেকে অ্যাভয়েড করবেন আমি বলে দিচ্ছি। ধরেন সে আপনাকে একটা কথা বলছে, আপনি বলবেন ইয়েস রাইট, আপনি তো সঠিক কথা বলছেন, আমি একটু ক্লোজিং ট্রেনিং এ গিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো কিন্তু যে কিভাবে সে আপনাদেরকে কোনো নেগেটিভ পজিটিভ কোশ্চেন করলে কিভাবে উত্তর দিবেন। বাট সবসময় রাখবেন কেউ যখন আপনাকে কোনো কথা বলবে, আপনার গেস্ট সে যখন আপনার সাথে কোনো কথা বলবে প্রথমে তার কথাকে ডাইরেক্ট কিক মারবেন না, ডিনাই করবেন না, তার সাথে একমত হয়ে পরে আপনি আপনার যুক্তিটা উপস্থাপন করবেন। এটা কিভাবে করবেন একটু করে মানে আমাদের একটা পার্ট মনে বাকি আছে ক্লোজিং ট্রেনিং, সেখানে গিয়ে বলবো। এর এক্সাম্পল দিয়ে কথা বলতে হবে আমাদের সবাইকে। ওকে, এবার আসেন আমরা অ্যাক্টিভিটিতে ফলো আপ। ফলো আপ আমাদের কাজ প্ল্যান শো অ্যাগেইন, খেয়াল করছেন? অবশ্যই অবশ্যই ফলো আপে গিয়ে তাকে আবার মার্কেটিং দেখাতে হবে, বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং বোঝাতে হবে, তাকে বুঝাতে হবে ব্যবসাটা খুব সহজ। ওই যে কথা আগের থেকে কোনো তর্কে জড়ানো যাবে না, উত্তেজিত হয়ে যাবে না, রেগে যাওয়া যাবে না গেস্ট এসে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিজনেস বললামই, হারানোর কোনো কিছু নেই, এটা তাকে ক্লিয়ার করতে হবে। আপনি যে ক টাকা দেবেন ওই ক টাকার পণ্য বেচবেন, এখানে হারানোর কিছু নেই, নো চান্স অফ ফেল, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে সে টাকাটা অ্যারেঞ্জ করবে? ওকে আসেন আমি এটা আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে করবেন। ধরেন গেস্টটাকে আপনি প্ল্যান থেকে পাঠাইছেন, এখন আপনি তো তাকে ফলো আপ দেওয়ার জন্য তার বাসায় যেতে হবে, কারণ সেটা আপনার অফিসে আর আসবে না, বাসায় আপনার সাথে সাক্ষাৎ করবে। এখন সেটা আপনাকে আপনার বাসায় শিডিউলও দিবে না, কারণ সে তো ভয়ে আছে আপনি গেলে যদি টাকা চান, তাহলে আপনি তাকে এমন ভাবে তার বাসায় দিতে হবে সেটা বুঝতে না পারে আপনি তার বাসায় গেছেন। কিভাবে? কারণ আপনি তাকে ফোন দিবেন, যদি জানেন যে সেই সময় বাড়িতে থাকে তাহলে ওই সময় হঠাৎ করে আপনি তার বাসায় চলে যাবেন। আর যদি দেখেন যে না সে কনফার্ম হয়ে যেতে হবে, তাহলে আপনি তাকে ফোন দিবেন, সালাম আলাইকুম ভাই কি অবস্থা, কেমন আছেন, কই আপনি, যদি ফোন ধরে, যদি সে ফোন ধরে ভাই আপনি কই আছেন, আপনি প্রথমে আপনার অবস্থানটা বলেন না, প্রথমে তার অবস্থাটা শুনবেন। সে বলবে আমি তো বাজারে আছি, বলবেন যে বাজারে কোন পাশে আছেন, আমি তো বাজারে এই পাশে, আপনি কোন পাশে, আমি ওই পাশে, আচ্ছা তাহলে ওই দোকানের সামনে থাকেন আমি আসতেছি, যেখানে থাকেন আপনি কথা বলবেন। যদি বলে যে সে বাড়িতে,
আপনি কি বলবেন আমি তো আপনার পাশের এলাকাতে আছি, আপনার পাশের বাড়িতেই, তাহলে বাড়িতে থাকেন, আমি একটু আসতেছি, এদিকে একটা কাজে আসছি, তো আপনার আপনার সাথে দেখা করে যাই, তাহলে বাসা থাকেন, আমি আসতেছি, বাসায় চলে যাবেন। যদি ফোন না ধরে তাহলে হচ্ছে বাসায় গিয়ে হানা দিবেন, বাসায় গিয়ে তার বাসায় চলে যাবেন ডাইরেক্ট সরাসরি, বাসায় গেলে তাকে পেয়ে যাবেন, এমন সময় যাবেন যে সময়টাতে সে বাসায় থাকবে। ওকে, যাই হোক, এখন তার বাসায় যাওয়ার পর আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি তার বাসায় গেছেন শুধু তাকে আপনি পজিটিভ করে আসতে হবে না, তার ফ্যামিলিকেও পজিটিভ করতে হবে। যদি তার ওয়াইফ থাকে আপনি তাকে ওয়াইফকে পজিটিভ করতে হবে। কিভাবে ওয়াইফকে পজিটিভ করবেন? তবে সে যখন বাসায়, আপনি যখন তার বাসায় গেছেন, তার ওয়াইফ কিন্তু এসে কান পেতে কিন্তু দাঁড়িয়ে থাকবে দেয়ালের পাশে, আপনি কি বলতেছে, কে আসছে। পৃথিবীর সকল মেয়েরাই তার হাজবেন্ডের কাছে কেউ আসছে সে কিন্তু এগুলো শুনে কি বলতেছে, কে আসছে। এখন আপনি যদি আপনার ওয়াইফ তার ওয়াইফকে ডেকে আপনি ব্যবসা প্ল্যান বুঝাতে পারবেন না, আর ব্যবসা প্ল্যান আপনি বুঝাতে চাইলেও সে বলবে না না ওর বুঝার দরকার নেই, ওইগুলো বুঝলে কি করবে। তাহলে আপনার তার ওয়াইফকে অন্যভাবে পজিটিভ করবেন, সেটা হচ্ছে কি, তার ওয়াইফের একটা প্রশংসা করবেন ইনডাইরেক্টলি। যদি ঘরটা গোছানো থাকে তাহলে ধরেন গোছানো প্রশংসা করবে যে ভাই কি ব্যাপার, আপনার ঘরটা তো খুবই সুন্দর পরিপাটি, এই সুন্দর করে কি গোছা রাখছে, ভাবি নাকি? তো হ, আমি বলছি ভাই ভাবি তো খুব গুণবতী, তাহলে দেখা যায় ভাবি কিন্তু এটা শুনে ফেলছে, কিন্তু বলে ভাই আপনার কপাল তো ভালো, তাহলে খুব ভালো ভাবি পেয়েছেন আপনি, তাহলে এই ভাবি কিন্তু এটা শুনে ফেলছে, কিন্তু এই ভাবি কনভিন্স হয়ে গেছে, ভাবিকে আর লাগবে না কনভিন্স করা, কাজ হয়ে গেছে। অথবা ধরেন বাসার মধ্যে তাদের হাজবেন্ড ওয়াইফের ছবি দেখলেন, আগে জিজ্ঞাসা করবেন ছবিটা কার, যে আপনার সাথে ছবিটা কার, যদি বলে আপনার ভাবির, আমার ওয়াইফের, তো তাই নাকি, মাশাআল্লাহ আপনাদের দুজনকে তো খুব সুন্দর বানাইছে, কখনো ভুলে বলেন না যে আপনার ওয়াইফ তো সেরকম, তাহলে সে কিন্তু আপনাকে তার ঘরে আশেপাশে দিতে দেবে না। বলতে হবে কি, আপনাদের দুজনকে তো খুবই সুন্দর বানাইছে ভাই, এই ভাবি কিন্তু কনভিন্স হয়ে গেছে। কিন্তু যদি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চাকে নিয়ে আদর টাদর করবেন, বা বাচ্চাকে ছবিটি দেখলেও বলবেন বাচ্চাটাকে আর মাশাআল্লাহ খুবই গুড হয়েছে, তো আপনাদের দুজনের মধ্যে হয়েছে, আসলে আপনার হাজবেন্ড দুজনে খুব স্মার্ট সুন্দর, তো এই জন্য বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, কাজ হয়ে গেছে। কিন্তু যখন এই কথাগুলো বলবেন, প্রত্যেকটা স্ত্রী চায় কেউ একজন তার হাজবেন্ডের কাছে তার প্রশংসা করবে। যখন সে বুঝে ফেলবে আপনি তার হাজবেন্ডের কাছে তার প্রশংসা করতেছেন, ওয়াইফ বলবে তার মানে এর সারাক্ষণ এই লোকটার সাথে ঘুরাইতে হবে, তাহলে এই লোকটা সারাক্ষণ আমার ভরসা করবে আর ও আমার প্রতি দুর্বল থাকবে। ওয়াইফ কিন্তু পজিটিভ গেছে। কিন্তু এরপর দেখবেন আপনি চলে আসার পর ওয়াইফে বলবে এই লোকটা কিন্তু খুব ভালো আছে, তুমি কিন্তু লোকটার সাথে কি জন্য আসছে, কাজের জন্য, অবশ্যই কাজটা করবে তুমি। এখন ওয়াইফ যদি কাউকে যদি কোনো কাজ করতে বলে, ওই বেটা ঘরে থাকতে পারবে কাজটা না করে, তার মানে আপনি কিন্তু ওয়াইফ কিন্তু পজিটিভ গেছে, শেষ। এটা একটা কৌশল। এবার আচ্ছা, যদি তার ওয়াইফ না থাকে, অবশ্যই তার মা আছে, মাকে কিভাবে কনভিন্স করবেন? ঘরে ঢুকে তার সাথে কথা বলে, আমি আসছি মূলত খালাম্মার সাথে দেখা করার জন্য, খালাম্মার সাথে দেখা, এই খালাম্মা আপনি কই, আসসালামু আলাইকুম খালাম্মা, আমি কিন্তু আপনার ছেলে, এই যে আপনার ছেলের মতো আরেকটা ছেলে আসছে, এটা আপনার সাথে দোয়া নিতে আসছি, তো খালাম্মা ইনশাআল্লাহ দোয়া করেন, আমি আর ওয়াইফটা কাজ শুরু করতেছি। দেখেন এখনো কিন্তু তার সাথে কোনো আলোচনাই নেই, আপনি ডাইরেক্ট তার মাকে বলে ফেলতেছেন, খালাম্মা শুনেন, আমি আর আপনার ছেলে একটা সাথে আমরা দুই ভাই মিলে একটা কাজ করতেছি, খালাম্মা আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমরা কিন্তু ভালো করতে পারবো। তো খালাম্মা আপনি বলেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন, বলেন। খালাম্মা বলবে যে ছেলে তো ভদ্র আছে, ভালো আছে, দোয়া চাইছে, সালাম টালাম দিছে, এর কাজ হয়ে গেছে, মা পজিটিভ হয়ে গেছে। ওকে, এগুলো হচ্ছে তার ফ্যামিলিকে পজিটিভ করার কৌশল। ওকে, থ্যাংক ইউ। এবার ধরেন আপনি তার সাথে কথা শেষ, তার সাথে কি আপনার কথা, তার ফ্যামিলিকে পজিটিভ করবে, তার সাথে বসবেন। এখন ধরেন তার বাসায় যাওয়ার পর ধরে তার সাথে কিন্তু ব্যবসায়িক কথা বলা যাবে না, কারণ সে অলরেডি, আপনি যে তার বাসায় গেছেন, আমি জসিম ভাইয়ের কথাটা বুঝতে, জসিম ভাই কি বলছে, বস 3 দিনের কাজের প্ল্যান কিভাবে তৈরি করবে, এটা তো বুঝতে পারছি, কি 3 দিনের কাজের প্ল্যান, এটা আমি বুঝতে পারতেছি না, আমাকে আপনি স্পষ্ট ক্লিয়ার করে বলেন। তো যেটা বলতেছিলাম, যে আপনি তার বাসায় যাওয়ার প্রথমে তার সাথে বিজনেস নিয়ে কোনো আলোচনা করবেন না, বাসায় গিয়ে আগে দেখবেন সে কোন রাজনৈতিক দল করে, বা আগে থেকে তো আপনি জানেন, অথবা তার বাসায় যদি নৌকা দেখেন, শেখ হাসিনার কোনো ছবি দেখেন, তাহলে কিন্তু আপনি ওই সময় ইনস্ট্যান্ট কিন্তু আপনি একটা ইস্যু পেলেন। তার সাথে প্রথমে আপনি ব্যবসা নিয়ে কথা বলবেন, প্রথম হচ্ছে সে পছন্দ করে এমন একটা টপিক নিয়ে প্রথমে কথা বলবেন। কেন? কারণ সে তার পছন্দের বিষয় নিয়ে আপনার সাথে কথা বলে, সে আপনার সাথে ইজি হয়ে যাবে, সে আপনার সাথে মিশে যাবে। সে যদি আমলি করে, তাহলে আপনার তার ঘরে গিয়ে যদি শেখ হাসিনার কোনো ছবি দেখেন, আপনি কিন্তু শেখ হাসিনার ছবি দিয়ে তাকায় থাকবেন, সে এসে বলবে ভাই কি দেখেন, ভাই দেখতেছি দেখেন একটা নেত্রী রে ভাই, বাংলাদেশে এরকম একটা নেতৃত্ব দেখেন না, পুরো দেশটাকে পুরো ফ্লাই, মানে শেখ হাসিনা যে ভালো ভালো কাজগুলো করছে এগুলোকে আপনি একটু হাইলাইটস করে দেবেন। তখন সে দেখবে যে আওয়ামী লীগ দিয়ে মোটামুটি 2-4-10-15 মিনিট কথা বলবে, কথা বলা যখন তার শেষ হয়ে যাবে, একটা বাজে সে নিজে বলবে আচ্ছা আপনি কি জন্য আসছেন বলেন, দেখছেন যা ক্ষমতা এসে পড়ছে কিন্তু সে, বাট প্রথমে ব্যবসা নিয়ে কথা বললে সে কিন্তু খুব বিরক্তি ফিল করবে। আর আপনি যদি তার সাথে তখন আওয়ামী লীগের প্রশাসন নিয়ে কথা বলেন, সে কিন্তু বুঝে বলবে আপনি আওয়ামী লীগ করেন।
আর সে বলবে না দলীয় লোক পাইছি তার সাথে একটু কথা বলি। যদি বিএনপি করে তখন আপনি বিএনপির পক্ষে কথা বলবেন, যদি আপনি জামাত করে জামাতের পক্ষে কথা বলবেন, কারণ আমরা তো কোনো দল করি না, আমরা তো সব দল করি। ওকে, এরপরে হচ্ছে নাম্বার, যদি সে ফুটবলার হয় তাহলে ফুটবল নিয়ে কথা বলবেন, যদি সে ক্রিকেটার হয় ক্রিকেটার নিয়ে কথা বলবেন, মানে সে কি পছন্দ করে ওই বিষয় নিয়ে আপনি কথাটা তুলবেন। তাহলে সে 5-10 মিনিট কথা বলেই সে এক পর্যায়ে আপনার বলে ফেলবে যে তো আসলে আপনি কি জন্য আসছেন বলেন। আপনি বলুন না আসলে বিষয়টা এরকম না, ভাবলাম আপনার সাথে কথা বলে যাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আচ্ছা ওই দিন যে আমরা বিজনেসটা নিয়ে কথা বললাম, চিন্তা করলাম বিষয়টা নিয়ে আপনার সাথে আবার একটু পরামর্শ করে যাই। আচ্ছা ওই দিন যে আপনি বিজনেস প্ল্যানটা দেখছেন, আপনার কাছে সবচেয়ে ভালো লাগছিল কোন জিনিসটা? ভুলেও কখনো বলবেন না ওই দিন আপনাকে যে আমি বিজনেস প্ল্যান দেখাইছি এটা নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন। অনেকে খুব বুদ্ধি করে এসব কথা বলে, এগুলো সবচেয়ে নেগেটিভ কথা। আপনি নেগেটিভ মানে সে তো নেগেটিভ হয়ে আছে, আপনি তারা নেগেটিভ বলা শুরু করে দিচ্ছেন। অথবা অনেকে বলে আচ্ছা ওই দিন আমি আপনার যে প্ল্যানটা দেখালাম তাহলে আপনার মনে কি কোনো কোশ্চেন তৈরি হয়েছে? আপনি কোশ্চেন তৈরি হয়েছে কিনা এটা তো নেগেটিভ শব্দ, কোশ্চেনের কথা আসবে কেন এখানে? তাহলে তাকে বলতে হবে কি পজিটিভ, যে আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এইবার সে কিন্তু আপনার প্ল্যানটা থেকে ভালোটা বলবে, সে তার বলবে না যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, এ কথা কি সে কখনো বলবে? সে বলবে না আপনাদের প্রোডাক্ট গুলো আমার কাছে ভালো লাগছে। আপনি বলবেন রাইট। এখন সে ধরেন বলছে যে ভাই আপনাদের প্রোডাক্ট গুলো আমার কাছে ভালো লাগছে, আপনি যদি বলেন যে মিয়া আপনার মাথা আসলে কিচ্ছু নেই, মিয়া প্রোডাক্ট বুঝিনি, এত টাকা ইনকাম আপনি এটা চোখে পড়লো না, এই তো দ্বিমত হয়ে গেল। কিন্তু মানে সে যাই বলবে আপনি সাথে সাথে বলে দিবেন রাইট, মানে তার পছন্দটাই সঠিক। বলবেন ইয়েস আপনি জানেন আমিও কিন্তু 300 কাজ করে শুধু এই প্রোডাক্টের জন্য। আপনি জানেন এই প্রোডাক্টে আমার কি কি উপকার হয়েছে। এবার নিজের কিছু প্রোডাক্টের উপকার করে দিবেন, নিজের মা বাবার কি উপকার হয়েছে সেটা বলে দিয়ে আপনি চলে আসবেন যে দেখেন আমাদের কোম্পানি বলছে আপনি যদি এই ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের এখান থেকে মাত্র $38 অথবা একটা গোল্ড কার্ড ক্রয় করে যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন, তাহলে আপনি হয়ে যান আমাদের কোম্পানির একজন 4 স্টার ডিস্ট্রিবিউটর। আপনি কোম্পানি থেকে এটা পাবেন। এই যে শুরু আপনি কিন্তু মার্কেটিং প্ল্যানে এসে পড়ছেন, কিন্তু সে কিন্তু বুঝুন আপনি যে মার্কেটিং প্ল্যানে ঢুকে গেছেন। তাহলে বুঝতে পারছেন কিভাবে মার্কেটিং প্ল্যানে ঢুকবেন। সে যদি বিজনেস প্ল্যান বলে বিজনেস প্ল্যানে চলে যাবেন, মানে আপনি তো তাকে কি বলছেন কোনটা ভালো লাগছে ওই ভালো পয়েন্টটা ধরেই আপনি টোটালি প্ল্যানটা আবার দেখা দিবেন। এখন আপনি যদি বলেন যে ভাই ওই দিন তো প্ল্যানটা দেখাইছি, চিন্তা করতেছি প্ল্যানটা নিয়ে আমরা আরেকবার বসি, সে বলবে না ওইটা তো একবার দেখছি আর এটা কি দেখবো। সে কিন্তু আপনার সাথে প্ল্যানটা দেখতে একদিন, এখন সে দেখতে চাচ্ছে আপনি তারা বলবেন না 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 ভাই দেখেন প্লিজ দেখেন না, দেখেন না প্লিজ প্লিজ রিকোয়েস্ট একবার দেখেন প্লিজ প্লিজ। সে বলবে কি দেবে তারা এটা তাহলে এটা আপনার হাতটা তো খোঁজার হাত হয়ে গেল। ভুল মনে রাখবেন আপনাকে কথায় জাত কথায় মাত কথায় কাত কথায় ভাত, কথা দিয়ে আপনাকে সবকিছু করতে হবে, মনে রাখতে হবে সবসময়। উদ্দেশ্য কি তাকে প্ল্যানে নিয়ে আসা। তো এই আমি যে ফর্মুলা এই ফর্মুলা আপনি প্ল্যানে চলে আসেন। ওকে, এটা হচ্ছে কি একটা মানুষকে ফলো আপে গিয়ে পুরো প্ল্যান দেখানো, এবার তাকে প্ল্যান দেখানোর তার বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং বুঝাবেন, সেই ব্যবসাটা করলে সে কি কি পাবে। হ্যাঁ, এরপরে আপনি তাকে কিভাবে হেল্প করতে পারবেন এটা একটু দেখাবেন, যেখানে টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা হবে, আপনাকে একা একা করা লাগবে না। এরপরে আগে আসলে যে কিভাবে সুযোগ সুবিধা পাওয়া যায়, আগে আসলে কিভাবে ইনকাম পাওয়া যায়, আগে আসলে সে যে উপরে থাকবে, এগুলো তাকে আপনি ক্লিয়ার করে বোঝাবেন। আবার বুঝানোর পর দেখবেন এবার সে নিজে আপনাকে বলবে যে ওই আবার আগের মতো সূত্র, যে তাহলে এখন আমরা কোন কোন আইটেম নিয়ে শুরু করবো এটা বলুন তো দেখি। প্রোডাক্ট সিলেকশন করে আপনার তো ফর্ম ফিল আপ করাই আছে, এখন শুধু শুরু করা বাকি। কারণ আপনি যদি এখন শুরু করেন তাহলে এরপরে যারা জয়েন করবে তারা কিন্তু অটোমেটিক আপনার নিচে চলে আসবে। ওকে, তো এই হচ্ছে আমার ফলো আপের রেজাল্ট। আমি আপনাদের সবাইকে বলবো ফলো আপ একবার দুইবার তিনবার চারবার, যে গেস্ট যত বেশি ফলো আপ দেওয়ার পর জয়েন করে ওই ডিস্ট্রিবিউটর কাজ তত ভালো করে। আমি আবার বলি, যে লোকটাকে 5 বার 6 বার 7 বার ফলো আপ দেওয়ার পর সে জয়েন করবে, মনে রাখবেন সে কিন্তু কাজ করবে সবার চেয়ে বেশি, কারণ সে শুরু করার আগেই সে ভালো করে এটা বুঝে নিছে। ওকে, আর যে আইসে শুরু করছে তাকে তো আবার ভালো করে শিখাতে হয় তারপরে সে করে। ওকে, তো ইনশাল্লাহ আমরা ফলো আপটা মোটামুটি জেনে ফেললাম। আমরা মোটামুটি ফলো আপ নিয়ে এখন আমি বসকে বলবো যে বস ফলো আপে আপনি একটু আমি ক্লোজিং ট্রেনিং আবার শুরু করব, আমি একটু পানি খাবো, তো আমাকে একটু 2 মিনিটের জন্য একটু সময় দিতে হবে বস। এই ফাঁকে আপনি যদি কাইন্ডলি বস দুই একজনকে একটু ফলো আপ থেকে সে কি শিখলো ফলো আপটা এই জাস্ট 2 মিনিটের জন্য দুই একজনকে বস যদি বলতে দিতেন। বস কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি বস, সমন বস কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো।
বস কি শুনতে পাচ্ছেন আমার কথা? বস মনে হয় ফোনের কাছে নাই। আমরা যারা আছি আমরা 2 মিনিটের জন্য একটু রেস্ট নেই। আমরা একটু যদিও আমরা আসলে আমার তো আপনাদেরকে অডিও অন করার আমার কোনো সুযোগ নাই, তো আমরা একটু নিজেরা একটু আমি যে ফলো আপটা বললাম ফলো আপটা আপনারা নিজেরা একটু চিন্তা করেন আর আমাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু সময় দেন। আর যদি বস এসে কথা বলে তাহলে আপনারা বলবেন বসকে যে 2 মিনিটের জন্য একটা বিরতি দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সবাই মনোযোগ দিয়ে ট্রেনিংগুলো শুনতেছি। আসলে একটা জিনিস সবসময় রাখবেন, আপনি আপনার জীবনে যেখানে কাজ করেন না কেন প্রত্যেকটা প্রফেশনের কিছু আলাদা কিছু নিয়ম আছে এবং কাজেরও আলাদা কিছু ধরন আছে। এখন আপনি যদি আপনার মতো করে যদি কাজটা করতে চান তাহলে হবে না। আপনাকে কাজটা যেভাবে করলে হবে সেভাবে করতে হবে। এই কথাটা আপনার সবসময় মনে রাখবেন। আমরা অনেক সময় কাজটাকে আমাদের মতো করে করতে, আমাদের মতো তো হবে না। কারণ কাজটা যদি আমাদের মতোই হতো তাহলে তো একটা কাজের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যই থাকতো না। তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের মতো করে করতো। তো একটা কাজে তো এত বৈশিষ্ট্য থাকতে পারে না। এখন তো মানুষের চিন্তা তাহলে ধরো নৌকা, এখন নৌকা একভাবে চলে, হ্যাঁ, অথবা পানিতে যখন আমরা চলি আমাদেরকে কিভাবে চলতে হয়, সাঁতার কাটতে হয় পানিতে। এখন আমরা কি রাস্তা কি সাঁতার কাটতে পারবো? শুকনা রাস্তা, পাকা রাস্তা পারবো? পারবো না। রাস্তা দিয়ে হাঁটতে হবে। আবার পানিতে গভীর পানিতে আপনি হাঁটতে পারবেন না, সেখানে আপনাকে সাঁতার কাটতে হবে। আবার বিমান, সে উড়াল দিতে চান, আপনি বলুন, না আমি বিমান নিয়ে আমি হাঁটবো, এটা কি সম্ভব? না। তার মানে কি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজের কিছু আলাদা নিয়ম, আলাদা কিছু ধরন আছে এবং এই বিষয়গুলো, এই সিকোয়েন্স গুলা বা ওই কাজের বৈশিষ্ট্য বা ধরনগুলো যদি আমরা জানতে পারি, আমরা শিখতে পারি, আমরা বুঝতে পারি, হ্যাঁ, তাহলে যেটা হয় আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়, আমাদের রেজাল্ট অনেক বেশি আসে।
এবং নেটওয়ার্ক মার্কেটিং এ মনে রাখবেন বাংলাদেশে প্রায় 1 কোটি নেটওয়ার্কার আছে। যারা শুধু নেটওয়ার্ক মার্কেটিং করে তারা লাইফে তারা অন্য কিছু করবে না, হয় এই কোম্পানি নলে ওই কোম্পানি, তারা কোনো না কোনো কোম্পানিতে ঘোরাঘুরি করে। বাট আনফর্চুনেটলি এই 1 লক্ষ নেটওয়ার্কারের মধ্যে 10,000ও রিয়েল নেটওয়ার্কার নেই। মানে একজন ব্যক্তি যদি নেটওয়ার্ক মার্কেটিং বোঝে, রিয়েল যদি সে নেটওয়ার্ক মার্কেটিং বুঝে, তাহলে সে কখনো একাধিক কোম্পানিতে সে যাবে না। তার কষ্ট হোক যাই হোক না কেন, সে একই প্রতিষ্ঠানে সে একটা নেটওয়ার্ক সে বিল্ড আপ করবে। আর এই নেটওয়ার্ক বিল্ড আপ করাটা তখনই একজন মানুষের পক্ষে সহজ হয় যখন এই সিকুয়েন্সগুলো সে বোঝে। কেন কারো টিম দুর্বল থাকে, কেন কারো টিম স্ট্রং হয়, এর অন্যতম কারণ হচ্ছে কারো কারো কাছে এই কৌশলগুলো আছে, এই সিস্টেমগুলো তার জানা আছে যেন তার টিমটা স্ট্রং হয়। আর কারো কারো কাছে এই সিস্টেমগুলো জানা নাই বা এই কৌশলগুলো জানা নাই যেন তার টিমটা দুর্বল হয়। এর জন্য আমাদের সবাইকে বেশি বেশি ট্রেনিং করতে হবে, এবং আপনাদের সবাইকে বেশি বেশি ট্রেনিং এই জন্য করতে হবে কারণ আপনাদের সবাইকে ট্রেনিং করাইতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যদি কখনো ট্রেনার না হন, আপনার টিম সারা জীবন দুর্বল থাকবে। এখন আমরা অনেকে মনে করি আমি তো ইনস্টিটিউটে কথা বলতে পারি, ভাই কথা ট্রেনিং এক না, কথা ট্রেনিং ট্রেনিং। কথা থেকে মানুষ, কথাও একটা কথা, ট্রেনিংটাও একটা কথা, কিন্তু ট্রেনিং থেকে মানুষ শিখে, আর কথাটা হচ্ছে মানুষ শুধু শুনে, এটা মানুষের লাইফের জন্য তেমন কোনো কাজে আসে না। তাহলে আমাদের সবাইকে অবশ্যই ট্রেনার হতে হবে। আচ্ছা দেখেন, আমি আমার টিমের জন্য বলি যে আজকে আমি ধরেন ট্রেনিংটা আমি করাতে পারি বলে বা আমি শিখছি বলে না আমি এখন আপনাদের সাথে ট্রেনিংটা করাতে পারছি। যদি আমি না পারতাম, আমাদেরকে ট্রেনার হায়ার করা লাগতো। ওকে, তো ট্রেনার হায়ার করলে বলেন তো, আমি আপনাদেরকে যেভাবে আন্তরিকভাবে আমি ট্রেনিংটা করাবো, আমি শেখাবো, আপনার টিমটাকে আপনি যেভাবে আন্তরিকভাবে করাবেন শেখাবেন, আরেকজন ব্যক্তিকে সেভাবে করাবে? কখনোই না। সে আইসা ওই হুজুরের মতো আইসা সুরাগারা ফুদি চলে যাবে, হইলেও তার সমস্যা না, না হইলেও সমস্যা না। সে এসে ফুদি চলে যাবে, সে যেটা পাওয়া সেটা তো সে পাইয়ে গেছে। আপনার ব্যবসা হইলেও তার কিছু আসে না, ব্যবসা না হলেও কিছু আসে না। তো আপনার টিমের জন্য বেস্ট ট্রেনার হবেন আপনি। আপনার বিজনেস ভালো করতে হলে আপনাকে ভালো ট্রেনার হতে হবে। আজকে দেখেন এই যে আজকের এই লকডাউনে, এই করোনার সময় যদি এখন আপনারা ট্রেনিংগুলো না পেতেন, আপনারা কোথায় যেতেন? আপনাদের টিম কোথায় যেত? অস্তিত্বহীন হয়ে যেত। গত 2-3 বছর টিম সাথে যে কাজ করতেন বা কাজ করছেন, টোটালটাই ভ্যানিশ হয়ে যেত। আপনাকে নতুন করে আবার গেছে, এটা তো সোজা কথা না। এই জন্য আপনাদের সবাইকে এখন, ধরেন আমি করাইতে পারতেছি বলেই না আপনারা করতে পারতেছেন, তাহলে আপনি যদি করাইতে না পারেন তাহলে আপনার টিমটা পাবে কোথা থেকে? সেই জন্য আমাদের যেখানে যারা আমরা অ্যাটেন্ডেন্ট আছি, আমরা সবাই মাস্ট আমাদের সবাইকে ট্রেনার হতে হবে। আর ট্রেনার হওয়ার অন্যতম শর্ত হচ্ছে নিজেকে বেশি বেশি ট্রেনিং করতে হবে। ওই যে কালকে বললাম আমাদের অনেক লিডারের মধ্যে 7 স্টার 8 স্টার হওয়ার পরে সে বলে যে আমার তো ট্রেনিং করা দরকার নেই। আরে আপনি তো ট্রেনিং, আপনি তো ট্রেনার, তাহলে ট্রেনার তো সারা জীবন ট্রেনিং করবে। হ্যাঁ, তো আপনারা সবাই ভাই কে কি করে না করে, যে যতটুকু কাজ করবে, যে যতটুকু ভুল করবে সেটার রেজাল্টটা সে পাবে। আপনি যদি সঠিকভাবে কাজ করেন, আপনার কাজের রেজাল্টটা আপনি পাবেন। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আমরা সবাই যেন প্রফেশনাল ট্রেনার হতে পারি, সেটার প্র্যাকটিসটা আপনারা সবাই করবেন, এবং আপনাদের মনের মধ্যে এখনই স্বপ্নটা সেট করেন যে আমি একজন বেস্ট ট্রেনার হব, আমি একজন সেরা ট্রেনার হব। এই ধারণা নিজের মধ্যে রাখবেন, তাহলে আপনার ব্যবসাটা অনেক বড় হবে। ওকে, পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং করলে ইনকাম পাওয়া যায়, কিন্তু সম্মানের তো দরকার আছে। ট্রেনাররা অনেক বেশি সম্মান পায়, কারণ তার থেকে মানুষ ব্যবসা শিখছে, তো মানুষ অটোমেটিক্যালি তাকে সম্মান করে। ওকে, ইনশাআল্লাহ আমরা এটা মনে রাখবো, বেশি বেশি ট্রেনিং করবো। এখন আমরা যে পার্টটা করবো সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্রেনিং। আমি গতকাল অলরেডি আপনাদেরকে বলছি যে 8 স্টেপ ফর সাকসেস ইন দিস বিজনেস। 8টা ধাপ লাগবে ব্যবসা সফল হতে হলে, সে যেই হোক না কেন। 1 নাম্বার ধাপ হচ্ছে ট্রেনিং, আপনাদেরকে বেশি বেশি ট্রেনিং করতে হবে। নাম্বার 2 হচ্ছে নেম লিস্ট, একটা নামের তালিকা তৈরি করতে হবে। আমি আশা করি আপনারা সবাই নামের তালিকা করে ফেলছেন অলরেডি। এরপর একটা বাছাই লিস্ট করতে হবে আপনাদের সবাইকে। এরপরে আপনাদের সবাইকে ইনভাইটে নামতে হবে, আমি অলরেডি আপনাদেরকে ইনভাইটও শিখিয়ে দিয়েছি। এরপর আপনাদেরকে প্ল্যান শো করতে হবে, প্ল্যান শো শিখাইতে হবে, নিজেকেও শিখতে হবে, আপনার ডাউনলাইনকেও শিখাতে হবে। একজন 5 স্টার সে তার টিমকে প্ল্যান শো শিখাতে হবে, একজন 6 স্টার সে তার টিমকে প্ল্যান শো শিখাতে হবে। কারণ সে কোথা থেকে শিখবে? এটা আল্লাহ প্রদত্ত না যে সে রাত্রেবেলা ঘুমাবে, সকালবেলা তার ব্রেনের মধ্যে প্ল্যান শোটা নাজিল হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। তাকে কি করতে হবে? প্ল্যান শোটা শিখাতে হবে, এরপরে ক্লোজিং দিতে হবে, এরপরে সাইন আপ, এরপরে ফলো আপ। ফলো আপটা আমরা শিখবো। তাহলে আমাদের এখন বাকি আছে কি? ক্লোজিংটা বাকি আছে। আসলে আমরা একটু ক্লোজিংটা একটু আমরা সবাই করি। হোয়াট ইজ ক্লোজিং? ক্লোজিং কাকে বলে? আপনি যখন তাকে বিজনেস প্ল্যানটা দেখাচ্ছেন, ভাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, তাহলে আমি মাইক্রোফোনটাকে একদম মুখের কাছে নিয়ে আমি কিন্তু কথা বলতেছি। কথা যে কিভাবে বুঝাবো, আচ্ছা সমস্যা না, আমি প্ল্যান করতেছি। আসলে আমার এই হেডফোনটা তো মনে হয় মোবাইলের হেডফোন, এই জন্য মনে হয় এখানে আমি
ল্যাপটপের একটা হেডফোন আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসেন তাহলে মানে আপনারা ভালো কথা বুঝতে পারবেন। তো আসেন তাহলে আমরা একটু দেখি হোয়াট ইজ ক্লোজিং। ক্লোজিং বলতে কি বোঝায়? ক্লোজিং মিন্স ক্লিয়ার দ্য কনফিউশন অফ দ্য গেস্ট। আপনি যে তাকে মার্কেটিং প্ল্যানটা দেখালেন, আচ্ছা সে জীবনে প্রথম আজকে কোম্পানির কথাটা শুনছে, জীবনে প্রথম সে এরকম একটা জিনিস দেখছে, তাহলে তার মনের মধ্যে তো কিছু সংশয় থাকতে পারে। তাহলে ক্লোজিং এর সাথে তার মনের মধ্যে সংশয়গুলো আপনি দূর করে দিবেন। দিস ইজ দ্য কি পয়েন্ট অফ নেটওয়ার্ক বিজনেস ফর সাকসেস। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসের কি পয়েন্ট। কারণ ক্লোজিং এর উপর ডিপেন্ড করে কত বেশি আপনার কাজ রেজাল্ট বেশি আসবে। আপনাকে ভালো একজন ক্লোজার হতে হবে, কেন গেস্টকেও ক্লোজিং দিতে হবে, ডিস্ট্রিবিউটরকেও ক্লোজিং দিতে হবে। যত বেশি ক্লোজিং দিতে পারবেন ইনকাম তত বেশি হবে। এখন ক্লোজিং কেন শিখতে হবে? কারণ আমরা সবাই আমাদের উদ্দেশ্যটা কি? কালকে কিন্তু বলছি আমাদের কাজ কিন্তু পণ্য বেচা না। হ্যাঁ, যে যাদের সাউন্ড কম শোনা যায় আপনারা একটু কাইন্ডলি নেটওয়ার্কটার প্রবলেমের জন্য অথবা কম শুনেন, অনেকেই ভালোভাবে শুনতেছে। ওকে, তো যাই হোক যেটা বলতেছিলাম, স্যার আমরা শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। ওই যে যাদের সাউন্ডের প্রবলেম ওনাদের নিজেদের মোবাইলের সাউন্ডটা বাড়ায় নিতে বলেন, জি সাউন্ডটা একদম ক্লিয়ার। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমাদের টার্গেটটা কি, এটাকে আমাদের ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা। এখন মনে রাখবেন, মানুষ কখন আপনার সাথে আসবে? যখন আপনি মানুষকে কথা দিয়ে, যুক্তি দিয়ে আপনি মানে কনফার্ম করতে পারবেন, তাকে বুঝাতে সক্ষম হবেন যে হ্যাঁ আপনি যে মতে আছেন আপনার মতটা সঠিক। এই জন্য আমাদের সবাইকে ক্লোজিংটা এক্সপার্ট হতে হবে। যত বেশি ক্লোজিং দিবে আপনার নেটওয়ার্ক তত বেশি বিল্ড আপ হবে, আপনার নেটওয়ার্ক তত বেশি বড় হবে। আর এই ব্যবসার সফলতার অন্যতম সেরা কাজ হচ্ছে আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করা। আমরা অনেকে হয়তো অনেক ভালো মার্কেটিং পারি, অনেক ভালো প্রোডাক্ট সেলিং পারি, বাট আপনি প্রোডাক্ট সেলিং ভালো পারেন, এটা হচ্ছে আপনার এক্সট্রা গুণাগুণ। বাট আপনি শুধু প্রোডাক্ট সেল করতে পারলেই যে আপনি এখানে সফল হবেন কথাটা ঠিক না। বরং আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল অটোমেটিক্যালি হবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি লাইফ মানে কি। এলতে হচ্ছে লেবারিয়াস, পরিশ্রমী হইতে হবে আমাদের। যদি জীবনে সফল হতে চান আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এরপরে ইঞ্জিনিয়ার, আমার শুধু গাধার মতো পরিশ্রম করলে হবে না, বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করতে হবে আপনাকে। এরপরে ফাইট, যুদ্ধ করতে হবে। কার সাথে? ব্যর্থতার সাথে যুদ্ধ করতে হবে। কারণ আপনাকে ব্যর্থতা যদি হারাতে পারে তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন, আর আপনি যদি ব্যর্থতাকে হারাতে পারেন তাহলে আপনি জয়ী হয়ে যাবেন, আপনি বিজয়ী হবেন, আপনি সফল হবেন। তো এই জন্য ব্যর্থতা যেন আমাদের জীবনে না আসে সেজন্য আমাদের সবাইকে সবসময় ব্যর্থতার সাথে যুদ্ধ করতে হবে। আপনাকে সবসময় আতঙ্কে থাকবেন, আপনি সবসময় এটা মনে রাখবেন যে আপনার পেছনে ধরেন চাপাতে নিয়ে একটা লোক আপনাকে দৌড়াচ্ছে, যে আপনাকে ধরতে পারলে আপনার কোপায় মেরে ফেলবে। বলতো আপনি কিভাবে দৌড়বেন তখন? জীবন বাঁচানোর জন্য দৌড়বেন না? ঠিক একইরকম আপনি চিন্তা করবেন আপনার পেছনে দারিদ্রতা, ব্যর্থতা, এগুলো আপনার পেছনে সার্বক্ষণিক আপনাকে দৌড়াচ্ছে চাপাতে নিয়ে। তো সে যদি একবার আপনাকে ধরতে পারে আপনার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনাকে এমন ভাবে ধরতে হবে, এমন ভাবে কাজ করতে হবে, এমন ভাবে সংগ্রাম করতে হবে যেন ব্যর্থতা, দারিদ্রতা আপনাকে যেন টাচ করতে না পারে। কারণ যদি ব্যর্থতা, দারিদ্রতা আপনার জীবনে আসে, আপনি জীবিত হয়েও আপনি মৃত হয়ে যাবেন। আর সমাজে আপনার কোনো ভ্যালু থাকবে না, ফ্যামিলিতে আপনার কোনো ভ্যালু থাকবে না, কেউ আপনাকে মূল্যায়ন করবে না, আপনার খাবার খাইতে মানে সব দিকে আপনার মানে ন্যায় নাই, আপনার কোনো কিছু আপনার, তখন আপনার জীবনটা হবে যে বেঁচে থেকেও আমি মৃত। সেজন্য ব্যর্থতার সাথে ফাইট করার মানসিকতা আমাদের থাকতে হবে, যে আমাকে জিততে হবে, এর বিকল্প কোনো রাস্তা আমার নাই। আর এই কাজগুলো যখন আমরা করতে পারবো তখন আমাদের ইনকাম হবে। আর যখন আমরা ইনকাম করতে পারবো তখন আমাদের জীবনটা সুন্দর হবে। ওকে, বলা হয়েছে সাকসেস ডাজ নট জাস্ট কাম। সফলতা কখনো আমাদের কাছে আসবে না এন্ড ফাইন্ড ইউ, আমাদেরকে খুঁজে নেবে না, বরং ইউ হ্যাভ টু গো আউট এন্ড গেট ইট। আমাদেরকে সফলতার কাছে যেতে হবে, আমাদেরকে সফলতার কাছে যেতে হবে, এবং এই সফলতাটাকে আমাদেরকে চিনিয়ে নিয়ে আসতে হবে। সফলতা কখনো আমাদের কাছে আসবে না, সফলতা কখনো এসে আপনার দরজা নক করবে না যে আমাকে নিয়ে যাও, বরং আপনাকে গিয়ে সফলতার দরজা ভেঙে আপনাকে সফলতাকে চিনিয়ে নিয়ে আসতে হবে। For success in this business, you need to be expert in closing. আপনাকে ক্লোজিং এ এক্সপার্ট হতে হবে। আসেন কেন মানুষ ক্লোজিং এ ফেল করে, কেন মানুষ ভালো ক্লোজিং দিতে পারে না? আত্মবিশ্বাসের অভাব। সে তার কাজটাকে নিয়ে সে আত্মবিশ্বাসী না, এবং সে যে টিএনসি থেকে গোল্ড ডিরেক্টর হবে এটা নিয়ে তার মনের মধ্যে এখনো ভয় আছে, সংশয় আছে। তো এদের ভালো ক্লোজিং, ফিয়ার অফ ফেলিউর, ব্যর্থ আর ভয় আছে তার মধ্যে। ট্রেনিং এর অভাব, ট্রেনিং করে না। আপনারা জানেন, আপনাদেরকে আমি একটা বাস্তব কথা বলি, আমি যখন একটানা ৩-৪ দিন, তখন আমি কোনো কারণে গ্রামের বাড়িতে গেলাম, তো গ্রামের বাড়িতে সাধারণত আমি থাকলে সেখানে তো আমার কোনো গেস্ট পাঁচশো হয় না, কিন্তু আমি যখন পল্টন অফিসে বসি প্রতিদিন ২, ৪, ৫ জন গেস্ট পাঁচশো আমার হয়, এটা আমার ডিস্ট্রিবিউটর জানে।
কারণ আমি অফিসে থাকা অবস্থায় যদি কারো কোনো গেস্ট আসে, ওরাও চায় আমি প্ল্যানটা দেখাই, আর আমিও চিন্তা করি যে প্ল্যানটা একটু প্র্যাকটিস করবো। কারণ আমি না দেখাতে দেখাতে আমি যখন একটা গেস্টকে প্ল্যানটা দেখাই, তখন আমার কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যায়, আমার মধ্যে একটা মোটিভেশন চলে আসে, আমি আবার নিজে নিজে ট্রেনিং হয়ে যায়। কারণ তাকে দিয়ে আমার একটা প্র্যাকটিস হয়। তো মোটামুটি অফিসে আমি যখন থাকি, আমি প্রতিদিন মোটামুটি 4-5 জন গেস্টকে আমি প্ল্যান দেখাই। বাট যখন বাড়িতে যাই তখন তো আমার এই প্ল্যান সেটা হয় না। আমি দেখলাম আমি যদি 2-3 দিন একটা না বাড়িতে থাকি, বাড়িতে থেকে ঢাকায় ফেরার পর প্রথম আমার সামনে যে একটা গেস্ট বসে, ওর সাথে প্ল্যান দেখাতে গিয়ে আমি কিন্তু এলোমেলো হয়ে যাই। আমি কিন্তু প্রথমত আমি কিন্তু আটকে যাই। সেখানে আমাদের অনেক 7 স্টার 8 স্টার আছে, তারা মনে করে আমি 7 এসে আমি তো এখন আর প্ল্যান শো করবো না, আমি 8 হয়ে গেছে, আমি কি এখন কেন প্ল্যান, এটা কিন্তু রং অ্যাটিটিউড, জানেন? আর আপনি প্ল্যান শো করাটা আপনার জন্য একটা নিজের জন্য একটা ট্রেনিং। সবাই অবশ্যই প্ল্যান শো করবেন। 6 স্টার 7 স্টার যারা আছেন সবাই প্ল্যান শো করবেন। 5 স্টার 6 স্টার, এটা হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে একটু ঝালাই করা। কারণ একটা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য সবচেয়ে বড় ট্রেনিং হচ্ছে নেটওয়ার্ক মানে মার্কেটিং প্ল্যান শো। মনে রাখবেন, এটা আমি আপনাদেরকে যত ট্রেনিং করাই, যাদের মাথার মধ্যে মার্কেটিং প্ল্যানটা আছে, স্পষ্ট ক্লিয়ার ভালো ধারণা আছে, তারা কিন্তু ট্রেনটা ভালো বুঝতেছে। আর যাদের মাথায় মার্কেটিং প্ল্যানটা নাই, যারা এটা মুখস্থ পারে না, তারা কিন্তু কম বুঝতেছে। তার মানে কি, মূল ট্রেনিং হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই জন্য আমরা সবাই অবশ্যই মার্কেটিং প্ল্যানটা প্র্যাকটিস করবো এবং বেশি বেশি ট্রেনিং করবো। অলওয়েজ আমরা ট্রেনিং করবো থাকবে। ট্রেনিং না করলে আমাদের আত্মবিশ্বাস কমে যাবে। ল্যাক অফ ক্লোজিং, ক্লোজিং দেয় না, ক্লোজিং না দিতে দিতে একসময় সে ক্লোজিং দিতে ভয় পায়, গেস্টের সামনে বসতে ভয় পায়। ল্যাক অফ বিশ্বাসের অভাব। এখন এগুলো অর্জন করতে কিভাবে? ওই যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনার এই দুর্বলতাগুলো চলে যাবে। বেশি বেশি চিন্তা করবেন সার্বক্ষণিক। কারণ আপনাকে কোনো একটা গেস্ট একটা কোশ্চেন করলো, আপনি কোশ্চেনটার উত্তর কোনোভাবে দিতে পারলেন না, তখন আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন যে আসলে এই কোশ্চেনটার কি উত্তর দিলে ঠিক হতো। জিজ্ঞাসা করবেন যে এক্সপার্ট, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা বস, আমাকে একজন ব্যক্তি এই কোশ্চেনটা করছে, এই কোশ্চেনের উত্তরটা কি ভেবে দিলে ভালো হয়। আমার অনেক 7 স্টার আছে বা 6 স্টার আছে, তারা বিভিন্ন কোশ্চেন ফেস করে এসে তারা আমাকে কোশ্চেন করে যে বস, আমাকে কোশ্চেনটা করছে, আমি যদিও উত্তর দিচ্ছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে বস আপনার থেকে কোশ্চেনটা শুনে মনে ভালো হবে যে এই কোশ্চেনটার উত্তরটা বস কি দেওয়া যায়। তখন আমি যখন কোশ্চেনটার উত্তর দিই, তারা বলে বস ইসরে আসলে কথাটা বলতে বলে তো সেরকমই তো। আরে বস, এটা তো তখন মাথা সাথে ঠিক আছে বস, এখন থেকে একটু কোশ্চেন করলে কিন্তু তাহলে হয় কি, আপনি যদি জিনিসটা এই যে শিখে ফেললেন না, এরপরে যদি জীবনে কেউ কখন আপনাকে এই জাতীয় কোশ্চেন করে, সাথে সাথে আপনার মাথায় কিন্তু আমার কথাটা চলে আসবে। তাহলে এই যে এগুলোর জন্য আপনার একটা আগ্রহ থাকতে হবে, বুঝছেন, যে শেখার আগ্রহ। আমাকে কে কি কোশ্চেন করতেছে, হ্যাঁ, এগুলো আপনি নোট ডাউন করে রাখবেন। এগুলো আবার আপনার একজন এক্সপার্ট আপনাদের সাথে বসে আপনি আবার এগুলো আবার একটু আপনার মাথায় রিলোড করে নেবেন। কারণ দেখবেন, আপনি একবার ধরুন অঙ্কের পরীক্ষা দিতে গেছেন, বাসা থেকে অঙ্কটা কোনো মতো দেখে গেছেন, কিন্তু অঙ্কের পরীক্ষা হলে গিয়ে আপনি অঙ্কটা ভুলে গেছেন, মনে করতে পারতেছেন না, কোনো কারণে আপনি পরীক্ষাতে অঙ্কটা দিতেই পারেন নাই। আমরা কি করে জানেন? প্রথম বাসায় এসে আগে অঙ্কটা দেখি, পরীক্ষা শেষ তারপরে এসে অঙ্কটা দেখি, হায় হায় রে, এই সামান্য একটা জিনিসের জন্য ভুলে গেছি। এই যে আপনি অঙ্কটা দেখছেন, আপনার জীবন আর অঙ্কটা কিন্তু ভুলেন না। ঠিক একই রকম, যখন কোনো গেস্টের কোনো কোশ্চেন ফেস করার পরে আপনি যখন উত্তরটা দিতে পারেন না, এটা কিন্তু আপনার মধ্যে একটা জ্বালা তৈরি করে। যখন আপনি আপনার আপলাইন থেকে এটা সঠিক উত্তরটা পেয়ে যান, তখন এটা আপনার মনের মধ্যে এমন ভাবে গেঁথে যায় যে এটা জীবন আপনার ব্রেন থেকে আর বের হয় না। ওকে, এবং আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। সবচেয়ে বেশি পৃথিবীতে সফল হওয়ার অন্যতম উপাদান হচ্ছে আপনার আত্মবিশ্বাস। আপনি নিজে কতটুকু বিশ্বাস করেন যে আপনি সফল হবেনই, এইটার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি মানে কতটুকু কাজ আপনার হবে। হ্যাঁ, দেখেন না, ফখরুল হাসান কথা কথা কি বলে যে আমি কখনো কাজ নিয়ে কোনো টেনশন করিনি। আর আমি একসময় কি ছিলাম, আমি 3 স্টার ছিলাম, আমার টিমে কোনো লোকজনই ছিল না। তো সেখান থেকে আমি যদি এই পর্যন্ত করতে পারছি, এখনো যদি শূন্য হয়েছে, আমি আবার নামে আবার করতে পারবো। এটাকে বলে কনফিডেন্ট, আত্মবিশ্বাস। আপনি সবসময় এই কথাটা বলবেন, এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কোনো সমস্যা নেই, শূন্য থেকে আবার শুরু করে আবার তৈরি করতে পারবো, কারণ আমি তো কারিগর। এটা আপনার আত্মবিশ্বাস বেশি বেশি বাড়াবে, প্র্যাকটিসটা করবেন আপনারা। ওকে, এবং আপনার কথা বার্তা চাল চলন আচার আচরণ সবসময় যেন আপনি আত্মবিশ্বাসী হন। আবারও বলতেছি, সবাই একটু ড্রেস কোড মেনটেন করবেন। ড্রেস কোড আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। আমি আমাদের অনেক 7 স্টার 8 স্টারকে দেখি যে আপনারা নন প্রফেশনাল ড্রেস কোড করে আপনারা অফিস করেন। প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার, এই কাজটা দয়া করে করেন না, বারবার বলতেছি কাজটা করেন না। আমি কোনো অফিসে গিয়ে আমি যদি দেখি কোনো লিডার নন প্রফেশনাল ড্রেস কোড করে অফিসে আসছে, আমি আমি সময় দিই যে ও বেশি দিন থাকবে না, ও হারানোর সময় আসছে, ও এখান থেকে চলে যাবে যে কোনো সময়। হ্যাঁ, এবার সে যেই হোক, আমার টিমের গোস্তান 8 স্টার 7 স্টার যেই হোক, নন প্রফেশনাল ড্রেস কোড করে অফিস করলে, টিম মিটিং করলেই আমি বুঝি ওনার সময় শেষ হয়ে আসছে, কারণ উনি পেকে গেছে, এখন পৌঁছবে উনি। তো অবশ্যই অবশ্যই আপনারা শার্ট প্যান্টিং করে প্রফেশনাল ড্রেস কোড করে, বিশেষ করে যারা 7 ওদের জন্য ফরজে আইন, যারা 8 ওদের জন্য ফরজে আইন, আমরা যারা ব্রোঞ্জ লাইন আমাদের জন্য
সিক্সদের জন্য, সবার জন্য, আমরা যারা যারা মাঠের কর্মী আমাদের সবাইকে অবশ্যই ড্রেস কোডটা মেনটেন করবে, এটা আমাদের আত্মবিশ্বাসটাকে বেশি বেশি বাড়াবে। ট্রাই টু অ্যাভয়েড আননেসেসারি টপিকস। যখন ক্লোজিং এ বসবেন অপ্রয়োজনীয় বিষয় আনবেন না। আপনি তার সাথে বসছেন 3C নিয়ে কথা বলতে, হ্যাঁ হোক, আপনি যখন 3C নিয়ে কথা বলতে গেছেন অপ্রাসঙ্গিক কথা, রাজনীতি নিয়ে কথা উঠে দিচ্ছেন। এখন ধরেন আপনি শেখ হাসিনা নিয়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যদি আওয়ামী লীগ বিএনপি নিয়ে যদি কথা উঠেন, এই কথার কিন্তু কখন কোনো সমাধান হবে না। আপনি প্রথমে আমি যেটা বললাম যে ফলো আপে গিয়ে আপনি তার সাথে উঠান, তার বাসায় যেহেতু গেছেন এখন তো তার হাতে সময় আছে, কিন্তু যখন মার্কেটিং প্ল্যান দেখতে বসছেন, মার্কেটিং প্ল্যান দেখে যখন ক্লোজিংটা দিতে বসবেন, সেখানে এমন কোনো বিষয় আনবেন না যেটা কোনো সমাধান নেই, যেটা 3C রিলেটেড না, 3Cর বাইরের এই জাতীয় প্রসঙ্গে সে যদি আনেও, ধরেন সাপোজ আমি এটা একদম ধরেন সে আপনাকে বললো যে যে ভাইয়া ঠিক আছে, প্ল্যান দেখার পরে যে ভাইয়া এরকম কোম্পানি তো ডেস্টিনি আসছে, ডেস্টিনির মতো একটা কোম্পানিতে চলে গেল। এখন এটা আপনি যদি এখন ডেস্টিনি নিয়ে রিসার্চ করা শুরু করেন, ডেস্টিনি কেন চলে এত কিছু নিয়ে কথা বলতে গেলে ভাই এটা কোনো সমাধান নেই। আপনি তো তাকে ডেস্টিনির প্ল্যান দেখাতে বসেন, আপনি তার সাথে 3C প্ল্যান দেখাতে বসেন, তার সাথে 3C নিয়ে কথা বলবেন। তো সে যদি অন্য কোম্পানির কথা বলে এটা কিভাবে সমাধান দেবেন এটা একটু পরে আমি আপনার সাথে কথা বলতেছি, কারণ আমরা ক্লোজিং এর পোস্টে যাই না, আমি এখন আপনাদেরকে প্রস্তুতিগুলো বলতেছি। আসেন, আপনি যখন কোনো গেস্টকে ক্লোজিং দিতে বসবেন অবশ্যই আরেকটা কথা বলি, আমরা একটু প্রফেশনাল স্টাইলে কথা বলবো। আমরা অনেক সময় গেস্টের সাথে কথা বলতে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, তাকে নেগলেক্ট করে কথা বলি, তার মতামতটাকে আমরা ছোট করে কথা বলি, বা সেটা চাকরি করে তার চাকরিকে আমরা ছোট করে কথা বলি, বা তাদের এলাকাকে, ধরেন সে বরিশালের বা সে একটা এলাকা, সে এলাকাকে আপনি পছন্দ করেন না, সে এলাকাকে ছোট করে কথা বলি। হ্যাঁ, এই জাতীয় কাজগুলো কখনো করবেন না, এবং তাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করে কখনো কথা বলবেন না, বরং সে আপনার ভাই, সে আপনার খুব কাছের বন্ধু, এরকম করে আপনি কথা বলবেন, তাহলে আপনার ক্লোজিংটা সবচেয়ে ভালো হবে। ওকে, 2 টাইপস অফ কোশ্চেন ইউ উইল ফেস। আপনি 2 ধরনের কোশ্চেন ফেস করবেন। আসেন কি কি কোশ্চেন আপনি ফেস করবেন। বলা হচ্ছে যত ধরনের কোশ্চেনই আপনি ফেস করেন না কেন, মনে রাখবেন প্রত্যেকটা কোশ্চেনের একটা সমাধান আছে। আসেন 2 ধরনের কোশ্চেন মানুষ আপনাকে করবে, একটা হচ্ছে ব্লকিং কোশ্চেন, একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। ব্লকিং কোশ্চেন, এটা যে ব্যক্তিটা আপনাকে ব্লকিং কোশ্চেন করবে বুঝতে পারবেন ও আপনাকে আটকাইতে আসছে, ও আসলে আপনার সাথে কাজ করার জন্য অতটা পজিটিভ না, ও আপনাকে আটকাবে ব্লকিং কোশ্চেন করতে আসছে। আর ইনফরমেটিভ কোশ্চেন হচ্ছে সে আপনার কাছে জানার জন্য আসছে, পজিটিভ মাইন্ডেড। তো কে ব্লক করতে আসছে, কে ইনফরমেশন দিতে আসছে, এটা আপনাকে স্পষ্ট হইতে হবে। তো ব্লকিং কোশ্চেন কোনগুলো আমি বলে দিচ্ছি। যে কোশ্চেনের আগে ইফ মানে যদি থাকবে, এটা ব্লকিং কোশ্চেন। যদি কোনো কোশ্চেন যদি দিয়ে শুরু হয় বা যদি দিয়ে শেষ হয়, এটা ব্লকিং কোশ্চেন। হয়তোবা, মনে হয়, এগুলো সব হচ্ছে ব্লকিং, মেবি এগুলো সব হচ্ছে আপনার ব্লকিং কোশ্চেন। ওকে, সো ব্লকিং কোশ্চেনে কখনো সরাসরি কোনো উত্তর দিবেন না। কেউ যদি আপনাকে ব্লকিং কোশ্চেন করে, সে তো আপনাকে আটকাইতে আসছে, আপনি যত রকম উত্তর দেন সে কিন্তু আপনার কথার সাথে সে একমত হবে না, সে দ্বিমতই কোশ্চেন করবে, সে ব্লকিং কোশ্চেনের পেছনে সে আরেকটা ব্লক মারবে, বুঝলেন না? কারণ সেটা আসছে ব্লক মারতে, আপনি একটা উত্তর, তো ব্লকিং কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কোনো উত্তর নেই আপনার কাছে। ইনফরমেটিভ কোশ্চেন, আপনি তাকে শুধু ইনফরমেশন দেবেন। আসেন তাহলে ব্লকিং কোশ্চেন অ্যান্সার কিভাবে দিবেন? কোশ্চেন অ্যান্সার বাই কোশ্চেন। ব্লকিং কোশ্চেন গুলো সবসময় কোশ্চেনের মাধ্যমে অ্যান্সার দিবেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে আপনাকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই আপনাদের কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, এখন আপনি এটার কি উত্তর দিবেন বলেন? আপনি তাকে কি সবুজ প্রফাইলটা পড়ানো শুরু করবেন? আপনি তাকে কি বলবেন যে আল্লাহর হুকুম প্রধান কসম কোম্পানি যাবে না? এগুলো বলতে পারবেন? এগুলো বললে সে আপনার কথাগুলো রিসিভ করবে না। সেটা আপনাকে, যদি আপনাদের কোম্পানি চলে যায়, যদি লাগাইছে। আচ্ছা আমি আপনাদের কাছে এমনি একটা এক্সাম্পলটা দিলে কথা ক্লিয়ার করতে, ধরেন আমি আপনার বললাম যে আচ্ছা ভাই এখন যদি কেমন হয়, এখন আপনি কি উত্তর দিবেন? আচ্ছা ভাই আপনি এখন যে বিল্ডিং এ বসে আছেন, বিল্ডিং এর যদি এখন ভেঙে পড়ে, আপনি এখন কি উত্তর? আপনি বলবেন যে বিল্ডিং বললে মরে যাবো আর কি করবো, কেমন মরে যাবো আর কি করবো, এই কথাটা কোনো সমাধান আছে? তাহলে এখন আপনি আচ্ছা ভাই কোম্পানি যদি বন্ধ হয়েছে, আপনি বলেন যদি বন্ধ হলেও হবে কি করবো, ওই সময় তাহলে আমি কাজ করবো না, না করলে না করবেন, তা কি হলো রেজাল্ট? রেজাল্ট তো জিরো। তাহলে যে কোশ্চেনটা যদি দিয়ে শুরু হবে, অবশ্যই অবশ্যই আপনি কোশ্চেনের কোনো উত্তর দেবেন না। ওকে, তাহলে কি করবেন? যদিটাকে আজকে উঠে দিবেন, যদিটাকে উঠে দিয়ে কেন হোয়াই যোগ করে দিবেন। কেন আপনার কাছে মনে হইলো যে আমাদের কোম্পানি বন্ধ হবে? এবার সে উত্তর দেখ। ব্লগিং কোশ্চেন যে করতে আসবে, কোন কোশ্চেনের উত্তর আপনি দিবেন না, কোশ্চেনের উত্তর তারা দিয়ে দেবে। সে তুই যদি ব্লগ করতে আসছিস কারা, কত ব্লগ মারতে পারে স্যার, আমি তোর কত ব্লগ দিতে পারি দেয়। তাহলে সে যদি বলে আপনাদের কোম্পানি যদি বন্ধ হয়েছে, আপনি বলবেন কেন আপনার কাছে মনে হয় আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে? আচ্ছা বলেন তো একটা কোম্পানি কি কি কারণে বন্ধ হয়?
এবার সে বলবে এই কারণে বন্ধ হয়, কোম্পানি যদি ট্যাক্স না দেয়, তা সে বলুক, কিন্তু আপনি বলবেন না, সে বলতে হবে যে হ্যাঁ কোম্পানি যদি মানে ইয়া না করে, কি বলে, কোম্পানি যদি ট্যাক্স না দেয়, কোম্পানির প্রোডাক্ট যদি ভালো না হয়, কোম্পানি যদি মানুষকে বোনাস না দেয়, কোম্পানি যদি কাগজপত্র না থাকে, তা আপনি বলবেন যে আমাদের কোম্পানি সরকারকে ভ্যাটও দিচ্ছে। এবার আপনি তাকে বলেন যে আমাদের কোম্পানি সরকারকে ভ্যাট দিচ্ছে, এই যে দেখেন সেরা ভ্যাট প্রদানকারী কোম্পানি পুরস্কার, এই যে আমাদের কোম্পানির লাইসেন্স আছে, এই যে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো ভালো, এই যে আমাদের কোম্পানি যে ইনকাম দেয়, এই যে সব প্রমাণ আপনি দেখা দিবেন। তখন সে বলবেন না, তাহলে ঠিক আছে। তার মানে কি, যুক্তি দিয়ে কথা বলা। ব্লগিং কোশ্চেনের কখনো সরাসরি কোনো উত্তর দেওয়া যাবে না। এবার আপনি তাকে বলবেন যে ভাই ধরেন আপনি আমাদের কোম্পানির চেয়ারম্যান, আপনি আমাদের কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশে ধরেন আপনি প্রায় গত 15 বছরে 50 কোটি টাকা বিনিয়োগ করছেন, বিনিয়োগ করে আপনি একটা মার্কেট তৈরি করছেন, আপনি একটা ব্যবসা তৈরি করছেন। এখন যতদিন যাইতেছে আপনার ইনকাম বাড়তেছে, আপনার সেল বাড়তেছে, ইনকাম বাড়তেছে, কাস্টমার বাড়তেছে, যতদিন আপনি ব্যবসাটা চালু রাখতেছেন আপনার ইনকাম বাড়তেছে। বলেন তো আপনি কোম্পানির চেয়ারম্যান হয়ে কবে কোম্পানির এটা বন্ধ করে দিবেন? সে বলবে না, যেহেতু আমার ব্যবসাটা চালু রাখলে ইনকাম আসছে, আমি বন্ধ করবো কেন? আপনি বলবেন তো আমাদের কোম্পানির সমস্যা কিছু, আমাদের কোম্পানি তাহলে কেন বন্ধ করবে? সে তো থাকলে তার ইনকাম হইতেছে, সে বন্ধ করবে কেন? ওকে, এভাবে যুক্তি দিয়ে কথা বলতে হবে। অনেকে বলবে কিছু কয়েক বছর আগে মনে হয় আপনাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে। আপনি বলবেন যে কবে বন্ধ হয়েছে, তো বলেন তো কিভাবে বুঝলেন যে কোম্পানি বন্ধ হয়ে গেছে? এই যে মেবি আছে, যে মনে হয়, কয়েক বছর আগে মনে হয় আপনাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, এগুলো ব্লগিং কোশ্চেন, বুঝছেন? বলে দিবেন যে আপনার কাছে কেন মনে হলো যে আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেল, আপনি কিভাবে বুঝলেন যে আমাদের কোম্পানি বন্ধ হয়েছে বলেন তো? সে বলবে না, আমাদের এলাকার 4-5 জন লোকে কাজ শুরু করছিল, তারা এখন আর নাই। আপনি বলবেন ও আচ্ছা তাই নাকি? এবার আপনি তাকে বলবেন আচ্ছা ভাই বলেন তো আপনি কত সালে স্কুলে ভর্তি হয়েছিলেন? সে বলবে 1990 সালে। ওকে গুড। আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন কত সালে? বলবে 2001 সালে দিছি। এবার আপনি তাকে জিজ্ঞেস করবেন আচ্ছা তাহলে আপনার সাথে ক্লাস 1 এ যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাই কি ক্লাস 10 এ উঠতে পারছে? সে বলবে না, অনেকে তো 3-4 এ হারাই গেছে। আচ্ছা 3-4 এ যারা হারাইছে এই জন্য কি স্কুল বন্ধ হয়ে গেছে? সে বলবে না, স্কুল তো বন্ধ হয়নি, স্কুল তো ছিল। তাহলে আপনি বলবেন যে স্কুল থেকে যেরকম 2-4-5টা ছাত্র চলে গেলে স্কুল বন্ধ হয় না, ঠিক একই রকম আমাদের কোম্পানি থেকে এরকম কিছু ডিস্ট্রিবিউটর যদি চলে যায়, কোম্পানি বন্ধ না, আমাদের কোম্পানি একদিনের জন্য বন্ধ না, কোম্পানির কার্যক্রম স্বাভাবিক আছে। ওরা হয়তো বা কোনো কারণে ওরা কাজ করে। ওকে, অনেকে বলবে আপনাদের কোম্পানিতে বহু লোক ফেল করছে, বহু লোক আছে কোম্পানি, আপনাদের কোম্পানিতে কিচ্ছু পায় না। আপনি বলবেন ইয়েস, রাইট, একমত হয়ে যাবেন, অবশ্যই আপনার কথাটা রাইট। তো সমস্যা কি? তাকে প্রশ্ন করবেন সমস্যা কি, বহু লোক ফেল করছে তো সমস্যা কি? তাকে আপনি এক্সাম্পল দিয়ে কথা বললাম না, এক্সাম্পল দিয়ে কথা বলতে হবে। তাকে বলতে হবে আচ্ছা ভাই আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন কত সালে? সে বলবে 2001 সালে। আচ্ছা আপনাদের বেঁচে কতজন মেট্রিক পরীক্ষা দিয়েছিল আপনাদের সাথে? সে বলবে আমাদের গ্রুপে তো প্রায় আমরা 70 জন পরীক্ষা দিয়েছি। আচ্ছা ভাই কতজন পাস করছে আর কতজন ফেল করছে? সে বলবে 30 জন পাস করছে, 40 জন ফেল করছে। আচ্ছা তো যারা ফেল করছে এটা দোষকে, স্কুলের দোষ না স্যারের দোষ না পড়ালেখার দোষ? সে বলবে ছাত্রের দোষ। সে কি বলবে? হ্যাঁ আমরা নামাজের বিরতি দিচ্ছি, ওয়েট। সে বলবে কি ছাত্রের দোষ। আপনিও ঠিক সেম তখন কথা বলবেন যে একই রকম আমাদের কোম্পানিতে যারা ফেল করে, এখন সে কেন ফেল করছে, সে নিয়ম কানুন মানে নাই। ঠিক একই রকম আমাদের কোম্পানিতে যারা নিয়ম কানুন মানে না তারা তো ফেল করবেই। এখন আপনি তাকে বলবেন আপনি কি পাস করছেন না ফেল করছেন? সেটা আমি তো পাস করছি। তাহলে আপনি আপনি কি পাশের দলে না ফেলের দলে? পাশের দলে। কেন? বলে আমি নিয়ম কানুন মানছি। তাহলে আপনি কি নিয়ম মানার দলে না না মানার দলে? সেগুলো অবশ্যই নিয়ম মানার দলে। তো আসেন, আপনি যদি নিয়ম মানেন তাহলে আপনি সফল হবেন। আমাদের কোম্পানিতে বহু লোক আছে সফল যারা নিয়ম মানছে। তখন আপনি আপনাদের এক্সাম্পলটা নিয়ে আসবেন যে আমাদের শামসুদ্দিন স্বপন বস সেই এটা পাইছে, আমাদের কামরুজ্জামান বস সেই এটা, আপনাদের অনেক লিডার আছে। তো যেটা বলতেছিলাম যে আপনাদের অনেক সফল লিডার আছে, তাদের কথা বলে দিবেন সেই এটা পাইছে সেই এটা করছে। ওকে, এটা মাথায় রাখবেন। তাহলে এই কথাটা এইভাবে উত্তর দিবেন এক্সাম্পল দিয়ে, মেট্রিক পরীক্ষার এক্সাম্পল দিয়ে তাকে উত্তরটা দিবেন। অনেকে বলবে এটা সবচেয়ে ব্লগিং কোশ্চেন, এটা বুঝছেন, আপনাকে আটকানোর জন্য মানে এই কোশ্চেনটাই যথেষ্ট। অনেকে বলবে ভাই আপনাদের কোম্পানির সবই ঠিক আছে, আপনাদের প্রোডাক্টও ঠিক আছে, আপনাদের সিস্টেমও ঠিক আছে, কিন্তু ভাই আমার কাছে মনে হয় এটা আমি পারবো না ভাই। এই যে মারাত্মক ডেঞ্জারাস কোশ্চেন। দেখেন সে সব পজিটিভ বলে শেষেরটারে নেগেটিভ করে দিচ্ছে। তো কথাটা কি হলো, মানে পুরা ড্রাম ভর্তি করছে দুধ দিয়ে ভরা, আস্তে আস্তে ঢালে দিল, তো দুধ তো সবই নষ্ট হয়ে গেল। সব ভালো পজিটিভ কথা বলছে, শেষে কি বলছে ভাই আমার কাছে মনে হয় আমি এই কাজটা পারবো না।
এটা এখন আপনি কি বলবেন না ভাই আপনি পারবেন, সে বলবেন আমি পারবো না, আপনি বলবেন না ভাই আমি পারবো, তাহলে আপনি কি করবেন? এটা ব্লগিং কোশ্চেন কিন্তু মনে রাখবেন। তাহলে এটাকে আপনি উত্তর দিবেন কিভাবে? যে আচ্ছা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে ভাই আপনার কথাটা ঠিক বলছেন। আমার কাছে একসময় এটা মনে হয়েছিল। আচ্ছা ভাই আপনার কাছে কেন মনে হলো যে আপনি পারবেন না বলেন তো? কি প্রশ্ন করবেন? আপনার কাছে কেন মনে হলো যে আপনি পারবেন না বলেন তো? সে বলবে আমি তো কাউকে বুঝাতে পারবো না। আপনি যদি বলেন আচ্ছা যদি কাউকে বুঝানো ছাড়া যদি কাজটা হয় তাহলে কি করতে পারবেন? যদি বলেন হ্যাঁ করতে পারবো, তাহলে ফর্ম ফিল আপ করেন। যান আপনি কাউকে বোঝানোর দরকার নেই, আপনি ফর্ম ফিল আপ করেন যান। ব্যাস তার কথা যারা আপনি আটকে ফেলছেন। মনে রাখবেন যারা আপনাকে ব্লক করতে আসবে, আমার সামনে যারা ব্লক করতে আসে, আমি কিন্তু ওদেরকে এমন অবস্থা করি যে ওদেরকে ফর্ম পূরণ করে আমি ছেড়ে দিই। কারণ ও যত কোশ্চেন করে ও বুঝে, মানে ২-৩ টা কোশ্চেন করে সেই বুঝে ফেলে যে বাইরে আমি যে ওরা কোশ্চেন করতেছি উল্টা তো জানার মধ্যে আমি ফেঁসে দিচ্ছি। কারণ ওর কোশ্চেন দিয়ে আমি ওরা আটকাই। এখন সে বলে যে আমার তো কোনো পরিচিত লোক নাই। আপনি কোনো লোক দিয়ে আপনি কি করবেন? এই যে লোক ভর্তি করা যাবে না? আপনি বলবেন আচ্ছা যদি লোক ভর্তি করার সময় ব্যবসা তাহলে কি করবেন? যদি না করবো তাহলে তাকে ফর্ম ফিল আপ করেন। এগুলো হচ্ছে কি ক্লোজিং এর সিকোয়েন্স। কারণ ক্লোজিং এ তো আপনি এখন তার কি করবেন? ক্লোজিং সময় আপনি তো তার ফর্মটা ফিল আপ করাবেন টার্গেট। সো যে যেটাকে বাধা মনে করবে আপনি বলবেন জান এটা করা লাগবে না, এটা করা ছাড়া করলে হবে তো? বলে হ্যাঁ হবে। তাহলে আপনি ফর্ম ফিল আপ করেন। ওকে? তো অনেকে বলতে আমরা নামাজের বিরতিতে যেতে তাহলে ৪:৫৩ বেজে গেছে। আমরা তাহলে কালকের মধ্যে আমরা আবার নামাজের একটা বিরতি দিই। আমাদের ক্লোজিং এর আড্ডা বাকি আছে। মোটামুটি ট্রেনিং প্রায় শেষ। আর হয়তো এভারেজে ১০ মিনিটের ট্রেনিং আছে ইনশাআল্লাহ আশা করি। তারপর আমি আপনাদের সাথে বসে একটা বিজনেস প্ল্যান আমরা আজকে তৈরি করব যে আসলে এখন আমরা কাজ কি আমাদের অ্যাকচুয়ালি। ওকে? তো আমরা তাহলে সবাই ঠিক আবার ৫:১০ এ আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবশ্যই ৫:১০ এর মধ্যে চলে আসবো। আবারও বলতেছি যেটা একদম ফিনিশিং মোমেন্ট। আপনাদের টিমের অনেকের ডিস্ট্রিবিউটররা এখন অ্যাটেন্ড করেন। এই ট্রেনিংটা কিন্তু ভাই অনেক কষ্ট। আপনারা বুঝতেছেন। আমি একটু মানে আমার কিন্তু খুব কষ্ট হয় ট্রেনিংটা করাইতে। আপনারা জানেন সবাই। তো কষ্টটা করতেছি শুধু আপনাদের ডিস্ট্রিবিউটর গুলো যেন ট্রেনিংটা পায়। আপনারা সব অবশ্যই আপনাদের যে সমস্ত ডিস্ট্রিবিউটর এখন অ্যাটেন্ড করেন নাই, আপনারা অবশ্যই তাদেরকে নামাজের বিরতির সময় আপনারা তাদেরকে একটু নক করেন। তারা যেন আবার অ্যাটেন্ড করে ফেলে। ওকে? তাহলে ইনশাআল্লাহ ৫:১০ আবার শুরু করব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।
এখন কি বিরতি চলতেছে? এনিওয়ান?